হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। করছো? জি স্যার। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যালো, জি স্যার। মনোয়ার শুনতে পাচ্ছ তুমি? জি স্যার। আমি তো শুনতে পাচ্ছি না। আমি তো শুনতে পাচ্ছি। হ্যালো, জি স্যার। হ্যালো, জি স্যার। মনোয়ার শুনতে পাচ্ছ? আমি তো তোমাকে শুনতে জি পাচ্ছি না। স্যার। হ্যালো, জি স্যার। ও এখন স্যার আমরা তোমার তো শুনতেছি। ওকে ওকে, দাঁড়াও দাঁড়াও। তারপরে এখন শোনা যায়? জি স্যার। হ্যালো, স্যার আমরা তো শুনতে পারতেছি স্যার। কি অবস্থা? তোমরা ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো স্যার, জি আপনার কি স্যার। অবস্থা? ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের পরীক্ষার ডেট কবে দিয়েছে?
স্যার 15 তারিখ। 15 তারিখ। এই কোর্সের পরীক্ষা কবে? এই কোর্সের পরীক্ষা কবে? স্যার নভেম্বরের 3 তারিখে। নভেম্বরে? এতদিন পরীক্ষা হবে? স্যার ওই মাঝখান দিয়ে পূজার বন্ধ দিয়েছে তো 13 দিন। তাহলে নভেম্বরের 3, 15, 1.5 মাসের মধ্যে এক মাস পরীক্ষা হবে। ঠিক আছে, তোমাদের ভিডিওগুলো অন করো, যদি সমস্যা না থাকে তোমাদেরকে দেখি, বহুদিন তো দেখা। সমস্যা থাকলে অন করা দরকার নেই। রাকিবুল হাসান, তোমরা কি হলে চলে আসছো? মানে ক্যাম্পাসে চলে আসছো সবাই? সবাই আসেনি, মোটামুটি অনেকে আসছে, সামনের মাসে আরো অনেকে আসবে। আচ্ছা, তো থাকতেছো কোথায়? ক্যাম্পাসে যারা বাসা পাইছে তারা ক্যাম্পাসে আছে, আর যারা এখনো বাসা পাইনি তারা আশেপাশে আসতেছে। এখন আর তো বাসার তো অনেক সংকট ক্যাম্পাসে। এখন সংকট হবে হঠাৎ করে, মোটামুটি সব ব্যাচেরই তো পরীক্ষা শুরু হচ্ছে, এখন একটু সংকট হবে। তোমাদের কি টিকা পেয়েছো তোমরা? স্যার অনেকেই দিছে, অনেকের এখনো লিস্ট আসেনি দিতে, আর অনেকে ভোটার হয়নি, এই জন্য আবেদন করতে পারে নাই। মানে আইডি কার্ড নেই? জি স্যার। দেখ, এই সুযোগে হয়তো আইডি কার্ডটা হয়ে যাবে আর কি, এটা একটা সুবিধা। তো যাই হোক, এখন আমরা তাহলে এখন তো আসলে একটা খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তোমরাও যাচ্ছ, তোমাদের পরিবার যাচ্ছে, আমরাও যাচ্ছি। এই প্রবলেমটা আসলে শেষ হয় নাই। সবাই চেষ্টা করবে যে যাতে সতর্ক থাকা যায়, কারণ তোমাদের হয়তো এই তোমাদের যেহেতু বয়স্ক মানুষজন বাসায় থাকে, হয়তো মানে আনকনসিয়াসলি আমরা এই কাজগুলো করে থাকি, যে মনে করি হ্যাঁ আমার তো হবে না, সুতরাং আমি ধরলে কি সমস্যা তো নাই, আর আমার হলেও সমস্যা নাই, আমি মানুষ। এটা আসলে আমরা জানি না, আমাদের স্বাস্থ্যের দেখতে হয়তো উপর দিক দিয়ে খরচটা হয়তো মনে হয় যে না আমার কোনো শারীরিক অসুস্থতা নাই, ভিতরে ভিতরে হয়তো অনেক প্রবলেম থাকতে পারে, প্রবলেম থাকতে পারে। এখানে তো ধরো হাজার ছোট ছোট সিস্টেম কাজ করে শরীরের ভিতরে। সো আমার মনে হয় এগুলো হালকাভাবে নেওয়ার মতো কিছু নেই, কারণ প্রচুর, যেমন কালকে আমার এক স্কুল ফ্রেন্ড হঠাৎ করে শুনলাম সে মারা গেছে। তো মানে আমি খুব অবাক হয়েছি যে আমরা খুব কাছাকাছি ছিলাম, খুব দুষ্টামি করতাম, যোগাযোগ ছিল না, অনেক বছরের ব্যাপার তো যোগাযোগও ছিল না। হাওয়া, তো ধরো 30 বছর 40 বছর বয়সে অনেকে হয়তো মনে করে যে না আমি অনেক ক্যাপেবল, আমি অনেক ফিট, আমার হয়তো কিছু হবে না। আবার দেখা যায় ইদানিং যে ইয়াং মানুষজন মারা যাচ্ছে। তো একটু কেয়ারফুল থাকবো, পরীক্ষার সময় যেহেতু একটা গ্যাদারিং হবে, মানে চেষ্টা করবে যাতে গ্যাদারিংগুলো অ্যাভয়েড করা যায়, যে আড্ডা আড্ডা দেওয়া বা স্বাভাবিকভাবে তোমাদের মধ্যে একটা ইমোশন কাজ করবে, অনেকদিন পর ইউনিভার্সিটিতে আসবে, যাতে এই গ্যাদারিংটা করবে। এরপরে হয়তো ধীরে ধীরে তো আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে, 1.5 বছর তোমরা ওয়েট করেছো, আর কিছুদিন ওয়েট করলে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে। সুতরাং এই গ্যাদারিংকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, যাতে তোমাদের আমরা বলো। শহর থেকে তো ওই যে লোকাল বাসে যাইতে হবে, তো গ্যাদারিং তো হবেই। না, গ্যাদারিং হবে না এটা বলছি না, যেটা তোমার হাতে আছে, যেটা অ্যাভয়েড করা যাবে সেটা অ্যাভয়েড করা। ধরো আমাদের বাজারে বাজারে গেলে তো গ্যাদারিং হবে, তাই না?
স্যার আমাদের কি ট্রেনটা চালু করার কোনো পসিবিলিটি আছে, শাটলটা? কালকে তো একটা নিউজে দেখলাম যে আর এসএস সাহেব বলছেন যে ওনারা চিন্তা ভাবনা করছেন কয়েকদিনের মধ্যে জানা যাবে বা কোনো ট্রেন স্টার্ট হবে। আমি জানি না, এটা তো আসলে ইউনিভার্সিটির একার ডিসিশন না, এটা গভর্নমেন্টেরও ব্যাপার আছে। গভর্নমেন্ট পুরো বাংলাদেশের কথা চিন্তা করে তো একটা সিদ্ধান্ত দিবে, কারণ সবাই তো ওখানে সিনক্রোনাইজড ওয়েতে তো চলতে হয়। হ্যাঁ, তো সেটা আসলে জানি না, বাট একটা কালকে পত্রিকায় দেখলাম যে এরকম একটা মেসেজ আসছে যে দে আর থিঙ্কিং অফ ওপেনিং এভরিথিং। তো এনিওয়ে তোমরা ধরো ফর এক্সাম্পল আমি এখানে আছি, বাসায় আছি, আমি বাজারে যাই, তো আমি তো যেমন বাজারে যাওয়ার সময় আমি একটু চিন্তা করি যে কোন সময়টাতে বাজারে গেলে ক্রাউডটা কম হবে, রাশ কম হবে। ইট ডাজ নট মিন আই উইল বি প্রোটেক্টেড, তখনও থাকবে ভাইরাস, বাট আর আমার ক্ষেত্রে একটা হয়তো অ্যাডভান্টেজ কিনা জানি না, আমার ধরো কত বছরের মেতে আমার ইয়ে হয়ে গেছে, কোভিড হয়ে গেছে, তারপর ভ্যাকসিন নিয়ে নিয়েছি, তারপরও অনেক মানুষ আছে যারা ভ্যাকসিন নেওয়ার পর ডাবল ডোজ নেওয়ার পরও হয়তো রেজাল্ট হয়েছে। সো আর যেহেতু ভাইরাসটা ধীরে ধীরে স্ট্রঙ্গার হচ্ছে, সো ইউ ক্যান নট থিঙ্ক দ্যাট ইউ আর 100% প্রোটেক্টেড। তোমার ইমিউনিটি এত স্ট্রং এটা ভাবার কোনো সুযোগ নেই। সো বেটার যে জিনিসগুলো অ্যাভয়েড করা যায়, কিছু কিছু জিনিস তো আমরা আসলে অ্যাভয়েড করতে পারি। ধরো নিজ থেকে আড্ডা মারলাম না, এটা তো আমি অ্যাভয়েড করতে পারি। আমি বাজারে যাওয়ার সময় একটা টাইম মেনটেন করে গেলাম, সেটাও আমি হয়তো ম্যানেজ করতে পারি। বাট তোমাদের ক্ষেত্রে এটা তো অবশ্যই আমরা অবশ্যই বুঝি যে কিছু কিছু জিনিস এখন ধরো তোমাদের পরীক্ষা তো নেওয়া জরুরি, কারণ 1.5 বছর ধরে সব কিছু সিস্টেম বসে আছে। বাংলাদেশের মতো একটা দেশে 1.5 বছর বসে থাকা তো আসলে খুবই কষ্টলি। তো সেক্ষেত্রে পরীক্ষাটাও তো নিতে হবে, আবার তোমাদের সেফটির কথাও চিন্তা করতে হবে। মানে আসলে ভালো মন্দ, সুযোগ সুবিধা অসুবিধা দুইটা মিলেই আসলে মানুষের জীবন। এটা আসলে মানুষের জীবনে আমরাও তো প্রোটেক্টেড। এবার আমি যদি ধরো গাড়ি নিয়েও যাই, গাড়ি নিয়ে গেলেও তো আমার গিয়ে মিটিং করতে হয়, তাই না? আমাদের তো প্রায়ই যেতে হয় ইউনিভার্সিটি, মিটিং করতে হয়, গ্যাদারিং তো হয়। তো উই ক্যানট অ্যাভয়েড দ্যাট। এনিওয়ে, বেস্ট অফ লাক। তোমরা মানে খুব ভয় পাওয়ারও কিছু নাই, শুধু কেয়ারফুলি চলবে, মাস্ক পরে চলবে। যত গ্যাদারিং হোক চেষ্টা করবে ডাবল মাস্কটা পরে থাকতে, তাহলে হয়তো ডাবল মাস্ক, একটু স্যানিটাইজার রাখবে হাতে। তো পাবলিক বাসে যেহেতু যেতেই হবে, তো ডাবল মাস্ক করবে। আর একটু সময় বুঝে আর কি, সবসময় তো আসলে অত রাশ থাকে না, এভাবে মুভ করবে। এনিওয়ে, এছাড়া তো আসলে কোনো বেটার অল্টারনেটিভ থাকলে। আচ্ছা, যাই হোক, আমরা আসলে অনেকদিন পর দেখা হয়েছে, স্বাভাবিকভাবেই একটু কথা বলতে ইচ্ছা করে। তোমাদের সাথে অনেক দিন ধরে দেখা নাই, তো আমরাও আসলে মিস করি ক্লাস করে, ইভেন দো উই আর রিয়েলি মানে এক্সট্রিমলি বিজি ফর সাম আদার রিজনস। আমাদের তো এমনি ক্লাসের পাশাপাশি অফিসিয়াল প্রচুর কাজ থাকে, তো এগুলোর জন্য প্রচুর বিজিও থাকতে হয়। স্পেশালি আমি কাকতালীয়ভাবে প্রচুর ব্যস্ত থাকি। আর আমিও ওয়েট করতেছিলাম যে ওকে যখন ধরো আলটিমেটলি আমি আগে শেষের দিকে একটা যদি ক্লোজিং ক্লাস নেওয়া যায়, তোমাদের হয়তো অনেক কিছু মনেও পড়বে, অ্যাজ ওয়েল এজ তোমরা একটা আপ টু ডেট থাকবে যে পরীক্ষাটা শুরু হওয়ার কিছুদিন আগে যদি একটা রিভিউ ক্লাস হয়, দেন ইট উইল হেল্প ইউ প্রিপারেশন। অনেক দিনই তো আসলে 1.5 বছর তো রিয়েলি লং টাইম। এখানে অনেক কিছু তোমাদের ভুলে যাওয়ার কথা, ইভেন আমার নামও ভুলে যাওয়ার কথা, তাই না? হয়তো আমার নামও ভুলে যাচ্ছে, কয়েকদিন পরে হয়তো বন্ধু বান্ধবের নামও ভুলে যাবে। সো ইট কুড হ্যাপেন। সো স্যার ওকে, পরীক্ষা হবে কি হবে না এইটা করে আর কি আমাদের আসলে স্যার এবার প্রিপারেশনটা যতটা ভালো হওয়া উচিত ছিল অতটা ভালো হয়ে ওঠে নাই স্যার। সো যদি আজকে ক্লাসে একটু আমাদেরকে গুছাই দিতেন, মানে একটু পড়াটা যদি স্যার অনেক আগে ক্লাসগুলো হয়েছে তো, আর এই সবারই মাথায় একটা ইয়ে ছিল যে হবে কি পরীক্ষা, হবে কি হবে না, ওই সে পড়ালেখার স্পিডটা ছিল না স্যার। এবার আর কি আমরা মানে খুবই মানে 1 মাসের মধ্যে জানতে পারছি যে পরীক্ষাটা হবে। এরপর আমাদের স্যার যে মেন সাবজেক্ট গুলো আছে ম্যাথের, ওগুলাও তো অনেক
বেশি সিলেবাসের গুলা। তো স্যার যদি আজকে একটু গুছাই দিতেন যে আমাদের কোথা থেকে কিভাবে কতটুকু পড়লে হয়ে যাবে স্যার, তাহলে একটু উপকার হতো। আই আন্ডারস্ট্যান্ড দিস সিচুয়েশন অ্যাকচুয়ালি। এই ছাত্র জীবন আমাদেরও ছিল, আর এরকম পরিস্থিতি তোমাদের জন্য তো ডেফিনেটলি আনফর্চুনেট, ডেফিনেটলি স্যার। আনফর্চুনেট যেরকম একটা পরিস্থিতির মধ্যে। সো উই শুড হেল্প ইচ আদার। হ্যাঁ, জি হ্যাঁ, স্যার। তো এটা তো বুঝি যে এরকম একটা সিচুয়েশনের মধ্যে তোমাদের মেন্টাল, আর এমনিও তো দেখা যাবে যে এখানে তোমাদের 64 স্টুডেন্টস এখন আছে বা 63 স্টুডেন্টস। তো প্রত্যেকের বাসায় তো হয়তো কেউ না কেউ কোভিড আক্রান্ত, অনেকের, প্রত্যেকের না, অনেকেরই বাসায় হয়তো COVID আক্রান্ত। দে হ্যাভ টু টেক কেয়ার অফ দেমসেলফ, দে আর এলডারলি পিপল অর। সো আসলে এটা খুব টাফ টাইম, বাট উই মানে আবার এটা ওয়েটও তো করা যাচ্ছে না যে এই সিচুয়েশন আর কতদিন। তো এনিওয়ে লেটস ফাইট ফর, মানে চেষ্টা করো যে এটা ওভারকাম করার। আমিও চেষ্টা করবো। আসলে আমি তোমাদের মনোয়ার, তোমরা হয়তো ওর উপর বিরক্ত হয়েছো। হি কমিউনিকেটেড উইথ মি সেভারাল টাইমস। হ্যাঁ, তো আই ওয়াজ ওয়েটিং ফর দি আসলে, অ্যান্ড যাতে এমনিতেও তোমাদের যেহেতু অনেকদিন ডিলে হয়ে গেছে, আমিও ব্যস্ত ছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ ডিলেও হয়ে গেছে। আমার মনে হয়েছে যে একটু পরীক্ষার আগে দিয়ে হয়তো একটা ডিসকাশন করতে পারলে ইট কুড হেল্প ইউ। তো আমিও এই জন্য সময়টা নিয়েছি। এনিওয়ে, আই হোপ আই উইল নট হ্যাভ এনি ট্রাবল। ওকে, আমরা আসলে আমি তোমাদের সিলেবাসটা তো তোমাদেরকে তখন দেখিয়েছি। আমি একটু ওপেন করি। এটা ছিল বেসিক্যালি তোমাদের সিলেবাসটা। আমি যতটুকু, আমার কাছে যে শীটটা ছিল, তো শীটটার মধ্যে মানে যতটুকু বুঝতে পেরেছি এরকম ছিল ফ্র্যাকশন সিলেবাসটা। তো আমাদের তো 8টা কোশ্চেন করতে হয়, তাই না? বেসিক্যালি 8টা কোশ্চেন করতে হয়। সো ইউজুয়ালি যদি আমরা কন্টেন্ট দেখি, মেবি উই হ্যাভ হিউজ কন্টেন্ট অ্যাট দ্য এন্ড, বাট আমি আসলে প্রেফার করবো যাতে তোমাদেরও যেহেতু আসলে আমি চেষ্টা করব যে এই লাস্টের 2টা থেকে 2টা 8টার মধ্যে 20%, আর এইখানে 8 থেকে কত, ধরো 6টা কোশ্চেন, 6টা কোশ্চেন যাতে এই দিক থেকে হয় অপারেটিং সফটওয়্যার পর্যন্ত। হ্যাঁ, আর বাকি 2টা থেকে 2টা কোশ্চেনের চিন্তা করব। তো এই হলো আমার প্ল্যান। বাট আমার মনে হয় আমরা একটা চ্যাপ্টার, তোমাদের নাম্বার সিস্টেম পড়ানো হয়েছে? না স্যার, এটা স্যার বলছিলাম আর কি, আমরা পারবো এই জন্য স্যার পড়ার নাই। আচ্ছা, আর নেটওয়ার্কিং? জি স্যার, ওটার বলছি লাস্ট ক্লাস বাকি ছিল আর কি ওটার। নেটওয়ার্কিং এর? জি স্যার। ওকে। সো এগুলো তোমরা, আমি স্লাইডগুলো আসলে কালকে মনোয়ারকে দিয়েছি। তো এখন তোমরা স্লাইডগুলো দেখো, দেখে আমি এমনি স্লাইড বাই স্লাইড যেতে পারি। বাট নেটওয়ার্কিংয়ের যেহেতু সেকশনটা বাকি আছে, আমরা নেটওয়ার্কিংটা এখন একটু দেখি কি আছে এটার ভিতরে। যেমন নেটওয়ার্ক কি, আমি আগে মানে স্লাইডগুলোতে একটু গুরুত্ব করি। নেটওয়ার্ক কি, নেটওয়ার্কের কী কী কম্পোনেন্ট আছে, হ্যাঁ, একটা নেটওয়ার্ক তৈরি করতে কী কী কম্পোনেন্ট লাগে, নেটওয়ার্কের প্রকারগুলো কীরকম, বা তাদের ডিজাইন আর্কিটেকচারটা কীরকম, কীভাবে নেটওয়ার্কটা তৈরি করা হয়, তারপরে নেটওয়ার্কের টাইপ, একটা কানেকশন, বিভিন্ন ধরনের। এখন আর একটু ডিটেল যে নেটওয়ার্কে, যেমন আমার মধ্যে যদি একটা নেটওয়ার্ক থাকে, সো আমার একটা মোবাইল আছে, তোমার একটা মোবাইল আছে। তো তোমার মোবাইল থেকে আমার মোবাইলে কলটা আসার জন্য, ইন এডিশন মোবাইল সেটস, আমাদের অন্য মিডিয়া হিসেবে কিছু জিনিস লাগে। সেগুলো একটা বিভিন্ন টাইপের কমিউনিকেশন মিডিয়া আছে, সেগুলো
প্রকারভেদ, তারপরে নেটওয়ার্কের প্রোটোকল। এই যে আমি একটা কথা বলবো, তুমি একটা কথা বলবে, এই কথাগুলোর মধ্যে সিনক্রোনাইজেশন করা, যে হ্যাঁ কোনটার পর কোনটা যাবে, কিভাবে যাবে, এই ধরনের কন্টেন্টগুলোকে আমরা প্রোটোকলের বিভিন্ন ধরনের, তারপরে ফায়ারওয়াল, ইন্টারনেট, আর আমাদের যে ব্যবহার, আমরা নেটওয়ার্ক কেন ব্যবহার করি, যেমন ইন্টারনেটটা খুব ইমার্জেন্সি কন্টেন্ট, এখন আমরা এগুলো ব্যবহার করি। তারপরে আইপি অ্যাড্রেস, যে একটা, যেমন আমার মোবাইলটা তুমি কিভাবে বলবে তুমি ফোন করলে এখানেই আসবে, হাউ ডু ইউ মেক শিওর, এটা আমরা কিভাবে ফাইন্ড আউট করি যে আমার এইটাই আমার মোবাইল, এইটাতেই যাচ্ছে। তো এই অ্যাড্রেসগুলো, একটা ডিভাইস আছে, পার্টিকুলারলি কোনো একটা ডিভাইস থাকে, একটা আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া। তারপরে আমাদের যে নেটওয়ার্ক সার্ভিসগুলো প্রোভাইড করে, বেসিক্যালি ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে, তারা কারা। তো আমি জাস্ট তোমাদের ইয়ার জন্য, যাতে কিউরিওসিটি বাড়ে, এই জন্য আমি চিটং থেকে গুগল করে চিটংয়ের যে লিঙ্কগুলো, এই সার্ভিসগুলো আছে সেগুলো দিয়েছি। এইগুলো হলো নেটওয়ার্কের কন্টেন্ট। হ্যাঁ, সো এইখানে তোমাদের খুব বেশি ওরিড হওয়ার কিছু নাই, কারণ তোমাদের সম্ভবত 75 মার্কের পরীক্ষা, তাই না? জি স্যার। 75 মার্কের পরীক্ষা, 75 মার্কের পরীক্ষা, তার মানে একটা কোশ্চেন 15 মার্ক। তো 15 মার্কের জন্য এইখান থেকে, ফর এক্সাম্পল আমার সাইড থেকে হয়তো আমি চেষ্টা করবো এখান থেকে যাতে এই স্লাইড থেকে একটা প্রশ্ন, ঠিক আছে? তো আমরা তাহলে শুরু করি, যে এটা শুরু করে তারপর ওভারঅল আমরা যে স্লাইডগুলো আছে একটু, যদি তোমাদের আলোচনার প্রয়োজন হয় আলোচনা করবো। তো 11 নাম্বার ফাইলটা আমি, আচ্ছা ঠিক আছে, আমি চেক করে দেখবো। হ্যাঁ, 11 নম্বর। হ্যাঁ, একটা তোমাদের তো কম্পিউটার এজেন্টটা আমি রাখিনি। ও না 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 না, ওখানে নাম্বারিং এর প্রবলেম হয়েছে, ওখানে যেটা হয়েছে সম্ভবত এক স্লাইড দুইবার ছিল। তো ওই সিরিয়াল করা ছিল 5-6, তো আমি হয়তো নাম্বারিংটা ভুল করেছি, স্লাইড মিস হওয়ার সম্ভাবনা নাই ওখানে। তারপর আমি চেক করবো। ওকে, আমি একটু অ্যাট এ গ্লান্স একটু দেখে নিই। তারপর তোমাদেরকে যেগুলো পাঠিয়েছি, এই তো 11-12টা হবে 11, এই যে নাম্বার সিস্টেমের কোর্স যেটা, এই 12 নাম্বারটা হবে 11। 10 পর্যন্ত ঠিক আছে সিরিয়াল, তোমাদের আর তাহলে স্লাইড লাগবে না ওখানে। তো what is computer networking? A collection of computing devices যেমন ধরো মোবাইল, কম্পিউটার বা প্যাড, আইপ্যাড বা ট্যাব, যেই আমাদের কম্পিউটার বলতে যা বোঝায় অটোমেটিক প্রসেস করে এরকম ডিভাইসগুলোই সাধারণত কম্পিউটিং ডিভাইস। এই ডিভাইসগুলো বিভিন্নভাবে দে আর কানেক্টেড ইন ভেরিয়াস ওয়েজ ইন অর্ডার টু কমিউনিকেট অ্যান্ড শেয়ার রিসোর্সেস। তার মানে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করব অনেকগুলো কম্পিউটিং ডিভাইসেস দিয়ে, সেগুলো কোনো না কোনোভাবে একটার সাথে আর একটা কানেক্টেড থাকবে। কারণটা কি? তাদের কাজটা হলো দুজনের মধ্যে কমিউনিকেট করা। তুমি কথা বলবে, আমি শুনবো, আমি কথা বলবো, তুমি শুনবে। বা দুজনের মধ্যে কোনো রিসোর্স শেয়ার করা। ধরো আমার একটা স্লাইড আছে, আমি তোমাকে স্লাইডটা পাঠাবো, তোমার কাছে একটা স্লাইড আছে, তুমি স্লাইডটা আমাকে পাঠাবে। এই স্লাইডটা হলো রিসোর্স। ধরো আমার একটা প্রিন্টার আছে, তোমার প্রিন্টার নাই, তুমি চাচ্ছ যে আমার প্রিন্টারটা ব্যবহার করবে, তাহলে এইটা একটা রিসোর্স, এই রিসোর্সটা ব্যবহার করবে। যেমন এখন আমরা যে গুগলের ইমেল ইউজ করি, গুগলের ইয়েটা ইউজ করি, যে সার্চিং সার্ভিসটা ইউজ করি, ওটা হলো গুগলের রিসোর্স। সুতরাং আমরা নেটওয়ার্কের মাধ্যমে গুগলের এই রিসোর্সগুলো ইউজ করি, ইমেল, ফর্ম, তারপরে গুগল ডক্স, বিভিন্ন ধরনের গুগল ড্রাইভ, আমরা এই রিসোর্সগুলো গুগল থেকে ইউজ করি। এগুলো কিন্তু গুগলের রিসোর্স, গুগলের নিজস্ব অফিস আছে, ফিজিক্যালি কিন্তু এগুলো এক্সিস্ট করে। এগুলো রাখার জন্য, তোমার ডকুমেন্টগুলো রাখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ হার্ড ডিস্ক আছে,
যেগুলোতে এই রিসোর্সগুলো থাকে, এই রিসোর্সগুলো আমরা ইউজ করি। তো এই রিসোর্সগুলো শেয়ার করার মেইন উদ্দেশ্য হলো যে একজনের সাথে আরেকজনের কমিউনিকেশনের একমাত্র কারণ হলো একটা ডিভাইস থেকে সাথে আরেকটা ডিভাইসের কমিউনিকেশন একমাত্র কারণ হলো যে আমাদের দুজনের রিসোর্স আছে, উই ওয়ান্ট টু শেয়ার, মিউচুয়ালি শেয়ার আওয়ার রিসোর্সেস। এটি হলো কম্পিউটার নেটওয়ার্ক এর মেইন উদ্দেশ্য। ইউজুয়ালি কানেকশনস বিটুইন computers in a network are made using physical wires or cables. এই যে দুটা ডিভাইস বা দুটা কম্পিউটিং ডিভাইসের মধ্যে কীভাবে কানেকশন হবে, এক কিছু হতে পারে ওয়্যারলেস কেবল দিয়ে, মোস্টলি আমরা কেবল দিয়ে ইউজ করি, আর এখানে তারপরে অনেক সময় আমরা লোকালি আবার ওয়্যারলেসও ইউজ করি। Some connections are wireless using radio waves or infrared signal, যেমন আমরা মোবাইল ইউজ করি, আমার মোবাইলের সাথে তাদের যে টাওয়ার আছে, যে টাওয়ার থেকে আমার মোবাইলের সিগন্যালটা আসে, সেই টাওয়ারের সাথে আমার মোবাইলের কোনো কানেকশন নেই, ওয়্যারলেস, ওয়্যার ছাড়া। বা আমাদের ওয়াইফাই ইউজ করে ওয়্যারলেস কানেকশন ইউজ করি। সাধারণত একটা লোকাল এরিয়াতে ওয়্যারলেসটা কমিউনিকেট করা হয়। ওয়্যারলেস দূরেও করা যায়, যেমন ধরো আমাদের একটা বেস স্টেশন থেকে আমাদের যখন ইয়েতে যায়, স্যাটেলাইটে যায়, স্যাটেলাইট থেকে আবার যেমন বাংলাদেশ থেকে কল করছো, বাংলাদেশ থেকে এটা স্যাটেলাইটে যাবে, স্যাটেলাইট থেকে হয়তো ইউএসএতে কোনো একটা স্টেশন এটা রিসিভ করবে। তো এই কানেকশনগুলো হলো ওয়্যারলেস। আবার যেমন আমাদের সাবমেরিন কেবল আছে, এর প্যারালাল কিন্তু সাবমেরিন লাইন আছে, যেটা আমেরিকার যেমন আটলান্টিক মহাসাগরের নিচ দিয়ে এসছে। সো এগুলো হলো কমিউনিকেশন মিডিয়া, যে মিডিয়াগুলো দিয়ে আমরা একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসে কমিউনিকেট করি। সাম জেনারিক টার্ম লাইক নোড অর হোস্ট, আমি তোমাদের কে একটু মিউট করে রাখি, কারণ হয়তো ভুলবশত অন করবে। আমি আপাতত মিউট করে রাখি তোমাদেরকে। জেনারিক টার্ম যেমন নোড অর হোস্ট রেফার্স টু এনি ডিভাইস অন নেটওয়ার্ক। ধরো আমার একটা ডিভাইস আছে, আমার কম্পিউটার আর তোমার কম্পিউটার, এই ডিভাইসগুলোকে সাধারণত নোড বলা হয়। নোড বলতে সাধারণত ধরো একটা 3-4টা পয়েন্ট যদি থাকে, যেমন একটা বাসের যে রুট থাকে, এই রুটের মধ্যে বাস যে স্টপে প্যাসেঞ্জার নেয় বা প্যাসেঞ্জার নামায়, সেই স্টপগুলোকে আমরা নোড বলি। তার মানে অনেকটা ল্যান্ডিং পয়েন্ট মতো। এটা আমার মোবাইল, তোমার মোবাইল, তোমার মোবাইল আমার মোবাইল একটা। তো নেটওয়ার্কিং আরেকটা নাম হচ্ছে ডাটা ট্রান্সফার রেট। যে ডাটাটা আমি যে একটা মোবাইল থেকে অন্য মোবাইলে আমরা তো ডাটাই ট্রান্সফার করি। আমি যদি আমার পাওয়ার পয়েন্ট স্লাইডেও তোমাকে পাঠাই, এটাও ডাটা হিসাবে যায়। আমি যদি কথা বলি আমার সাথে, এটাও ডাটা হিসাবে যায়। আমি একটা ভিডিও পাঠালে এটাও ডাটা হিসাবে যায়। বিভিন্ন ফরম্যাট, বিভিন্ন ফরম্যাটের ডাটা, বাট যখন তোমার কাছে আমি পাঠাই, আমার কম্পিউটার থেকে যখন বের হয় সবগুলো একই ফরম্যাটেই যায়। আর আমি যখন দেখি তখন একরকম ফরম্যাট, বিভিন্ন রকম ফরম্যাটে আমি দেখি। তো এই ডাটাটা ট্রান্সফার হওয়ার জন্য তোমার এখানে যে যাবে, এটা কি স্পিডে, রেটে যাবে। স্পিডে মানে কত তাড়াতাড়ি দৌড়ে যাবে না হেঁটে যাবে এটা না, এটা হলো যে আসলে একসাথে কি পরিমাণ ডাটা যায়, with which data is moved from one place to another place in the network. হ্যাঁ, তো এখন নাওয়াডেজ আসলে ডাটা ট্রান্সফার রেটটা বার্নিং ইস্যু। যেমন আমাদের যদি ইন্টারনেট স্পিড কম থাকে, দেখা যাবে যে আমি যে কথাগুলো বলবো, তোমরা যে কথাগুলো বলবে, আমরা পরস্পরকে শুনতে পাবো না। আমার যে ভিডিওটা আমি দেখাচ্ছি বা স্লাইডটা দেখাচ্ছি তোমরা দেখতে পাবে না। সুতরাং এনাফ স্পিড থাকা প্রয়োজন হয়। এটা এখন যেহেতু আমরা খুব ভার্চুয়াল ওয়ার্ল্ডের সাথে ওরিয়েন্টেড বেশি, আমাদের প্রতি মুহূর্তে আমরা অনলাইনে ডাটা আদান প্রদান করি, সুতরাং আমাদের এই স্পিডটা
এনাফ হওয়া উচিত এই সার্ভিসগুলো এনজয় করার জন্য। তো কম্পিউটারের ক্ষেত্রে যেহেতু একটা দুইটা নোডের মধ্যে কমিউনিকেশন হবে, তো দুইটা নোডের মধ্যে কমিউনিকেশনের একটু আগে বলেছি যে কমিউনিকেশনের একটা কারণ আছে। কারণটা হলো উই শ্যাল শেয়ার আওয়ার রিসোর্সেস। একজনের একটা রিসোর্স আছে, এটা আরেকজন ব্যবহার করবে, আরেকজনের একটা রিসোর্স আছে, অন্যজন ব্যবহার করবে। তো তার মানে যে যার কাছে রিসোর্সটা আছে সে সার্ভ করে। তোমার যেমন ধরো মানুষ খেতে বসছে, একজন তোমাকে খাবার সার্ভ করবে, যে তোমাকে সার্ভ করবে, যে তোমাকে রিসোর্সটা দিবে সে হলো সার্ভার, যে রিসোর্সটা দিবে সে সার্ভার। তো এই রিসোর্সটা যে ব্যবহার করবে, যে আস্ক করবে, যে রিকোয়েস্ট করবে সে হলো ক্লায়েন্ট। যেমন আমরা বলি না যে আমরা ধরো রবির ক্লায়েন্ট বা গ্রামীণ ফোনের ক্লায়েন্ট। তো আমরা গ্রামীণ ফোন আমাদেরকে কিছু সার্ভিস দেয়, আমরা ওই সার্ভিসগুলো এনজয় করি। এই সার্ভিসগুলো প্রোভাইড করার জন্য গ্রামীণ ফোনের নিজের সার্ভার আছে। তো এই ক্ষেত্রে গ্রামীণ ফোন হলো সার্ভার আর আমরা হলাম ক্লায়েন্ট। তো এটা ক্লায়েন্ট সার্ভার ইউজুয়ালি কি হয়, ধরো একটা বাচ্চা যখন কান্না করে তখন বাচ্চাকে খাবার দেওয়া হয়, তার মানে কান্নাটা একটা রিকোয়েস্ট, খাবারটা দেওয়া হয়, খাবারটা হলো তার রেসপন্স। তো যে কোনো একটা সার্ভারের ক্ষেত্রে কমিউনিকেশনের সার্ভারের সাথে কোনো একটা ক্লায়েন্টের কমিউনিকেশনের অ্যাটলিস্ট দুইটা স্টেপ থাকবে। মেজর স্টেপ, সেই স্টেপটা হলো আমাকে চাইতে হবে। তো আমার রিসেন্টলি প্রেসিডেন্ট বারাক ওবামার একটা কথা আমার খুব মনে ধরেছে। মানে এমনি আমরা কিন্তু বলি যে বাচ্চা যদি কান্না না করে মাও খাবার দেয় না, এরকম কিন্তু একটা কথা আছে যে বাচ্চা কান্না না করলে মাও খাবার দেয় না। তো বারাক ওবামার কথাটা সে যখন প্রেসিডেন্ট ছিল, তো এক জায়গায় দেখেছি, এক জায়গায় পড়েছি যে সে ইউ হ্যাভ টু আস্ক ফর হেল্প। তুমি একটা মানুষের কাছে হেল্প চাওয়া, আমরা মনে করি না যে এটা নিজেকে ছোট করা, বা আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্ট বলছে যে তোমাকে হেল্প চাইতে হবে, তোমার যে কোনো প্রবলেমে মানুষের হেল্প চাইতে হবে। এটা হলো তোমার প্রগ্রেস করার, তোমার উন্নতি করার একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেমন আমাদের মধ্যে আমরা মরে যাব কিন্তু হেল্প চাইবো না, এটা কিন্তু আমাদের একটা প্রবণতা আছে। বিশেষ করে আমাদের কালচারে যে ইমোশান বা মানে ইগো, এই জিনিসটা মানে খুব বেশি। যেমন প্রেসিডেন্ট বারাক ওবামার মানে প্রসঙ্গ করব, প্রেসিডেন্ট বারাক ওবামা যখন প্রেসিডেন্ট তখন কিন্তু তার মেয়ে একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করত যখন সে প্রেসিডেন্ট। আমি এটা দিয়ে তোমার মানে অন্য কিছু মিন করতে চাই, আমি বলতে চাচ্ছি যে এই ক্লায়েন্টকে রিকোয়েস্ট করতে হবে, হেল্প চাইতে হবে সার্ভারের কাছে। যখন হেল্প চাইবে তখন সে এই সার্ভিসটা দেবে। এগুলো আমি আসলে এগুলো বলার কারণ হলো এগুলো আসলে খুব জীবনের খুব বড় ধরনের শিক্ষণীয় বিষয়। একদম ছোট কথা, কিন্তু এগুলো কিন্তু অনেক বড় বিষয়। এই প্র্যাকটিসগুলো করলে জীবনে অনেক প্রবলেম থাকে না। ওকে, তো সার্ভ করার জন্য অনেক ধরনের সার্ভার আছে, যেমন ফাইল সার্ভার, a computer that stores and manages files for multiple users on a network. যেমন ধরো গুগল ড্রাইভে আমরা কি করি, গুগল ড্রাইভে আমরা আমাদের দুনিয়ার যত ডকুমেন্ট আছে ওখানে রেখে দিই। ওয়াই? আমার কম্পিউটারে রাখতে পারি, বাট আমার কম্পিউটার আমি যখন ধরো অন্য জায়গায় যাবো, রিমোট এরিয়াতে যাবো বা একটা দূরে কোথাও যাবো, আমার কম্পিউটারটা না নিয়ে গেলে হয়তো আমার কম্পিউটারে নর্মালি যেটা প্র্যাকটিস করি আমরা, কম্পিউটার ফাইলগুলো পাবো। ধরো আমি আমার বাড়িতে গেলাম, তোমরা বললো যে স্যার একটা ক্লাস নেয়, আমি যদি কম্পিউটার না নেই আমি বলবো যে আরে আমার তো কম্পিউটার নেই, আমার স্লাইডগুলো তো কম্পিউটারে রয়ে গেছে। ওকে, আমি যখন ব্যাক করবো তখন তোমাদের ক্লাস নেবো, হয়তো এরকম আমরা কথা বলি। তো যদি এরকম একটা জায়গা থাকে যে রিসোর্স
which is available for the world. পৃথিবীর যে কোনো জায়গায় তুমি এটাকে পেতে পারো। তাহলে তো আমি বাড়িতে গেলেও ওখান থেকে ক্লাস নিতে পারবো, আমি যেখানে থেকে ক্লাস নিতে পারবো। তো যেমন গুগল ড্রাইভ হলো এরকম একটা রিসোর্স, এরকম অনেক আছে, ওয়ান ড্রাইভ আছে, গুগল ড্রাইভ আছে। তো এই রিসোর্সগুলো যেমন আইক্লাউড আছে, তো এই রিসোর্সগুলো আমরা এখন ফ্রিলি বিভিন্ন জায়গা থেকে ইউজ করতে পারি। এই ধরনের জায়গায় যদি আমি শুধু ফাইল রাখি যে ওকে স্টুডেন্টরা ফাইলগুলো আমার থেকে নিবে, আমি এমন একটা জায়গায় রেখে দিলাম যেখানে ফাইলগুলো থাকবে, স্টুডেন্টরা ওখান থেকে নিয়ে নেবে, সে ধরনের সার্ভারগুলো ফাইল সার্ভ করবে, তোমাকে সার্ভিস হিসেবে ফাইল দিবে। সুতরাং আমরা এটাকে বলতে পারি ফাইল সার্ভার, ওয়েব সার্ভার। আমাদের যে ওয়েব পেজ আছে, ওয়েবসাইট আছে, আমাদের ইনফরমেশনগুলো আমরা রেখে দিই এখানে। ওয়েব পেজ আছে না, যেমন চিটি ইউনিভার্সিটির ওয়েব পেজ আছে, ওখানে গেলে দেখা যাবে যে আমাকে যদি তোমরা খুঁজে বাইর করো তাহলে দেখবে যে ওখানে আমি কখন কী করছি, কোথা থেকে পাস করছি, কত সালে পাস করছি, আমার রিসেন্ট পড়াশোনা কিসের উপর, এই বিষয়াবলীগুলো ওখানে থাকবে। তো প্রত্যেকের জন্য পেজ থাকে, তো এই পেজগুলো সার্ভ করা হয়। সার্ভ করা কেন? যেমন তুমি ধরো ইনফরমেশন, আমার ইনফরমেশন পেতে চাচ্ছ, আমার ইনফরমেশন পাওয়ার জন্য কি করতে হবে, আমাকে হয়তো বলতে হবে বা আমার কোনো জায়গায় ইনফরমেশন নিতে হবে। দি আনাদার ওয়ে হলো একটা ওয়েব সার্ভারে যদি আমার কোনো ডাটা থাকে কোথাও, সেখান থেকে আমার ইনফরমেশনগুলো পাওয়া। সো যেহেতু সে ওয়েব পেজ সার্ভ করে, সেজন্য ওয়েব পেজের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন সার্ভ করে, এর জন্য সাধারণত এগুলোকে বলা হয় ওয়েব সার্ভার। যেমন co.ac.pt, আমাদের চিটি ইউনিভার্সিটি যেটা আছে co.ac.pt। যেমন তোমরা যখন মাস্টার্সে উঠবে তখন তোমাদেরকে হয়তো এর আগেই এমন হতে পারে যে তোমাদেরকে এই ডোমেইনে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হবে। এখন ধরো gmail.com তোমরা ইউজ করো, হ্যাঁ, এখন আমরা মাস্টার্সের স্টুডেন্টদেরকে দিই, আমাদের প্ল্যান আছে এটা আমরা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে দেবো, যারা রিসার্চ করে তাদের জন্য আসলে প্রয়োজন হয়। তো তখন gmail.com এর জায়গায় এরকম একটা এটা পেলে মানে এটা আসলে মেল সার্ভার, এটা ওয়েব সার্ভার না, এটা মেল সার্ভার। আমরা মেল প্রোভাইড করি এটার মাধ্যমে, ইমেল সার্ভিসটা প্রোভাইড করে ইমেল সার্ভিসের সুবিধাটা পাওয়া যায়। সো ওয়েব সার্ভার হলো আমাদের co.ac.pt যে সার্ভারটা আছে, এটা ওয়েব সার্ভার, সেখান থেকে তোমরা আমাদের ইনফরমেশনগুলো পেতে পারো। তো টাইপস অফ নেটওয়ার্কের মধ্যে সামহাউ আমার তো দেখি স্লাইড একটু অর্ডার চেঞ্জ হয়ে গেছে। ওই যে মাঝে দিয়ে একটা অন্য স্লাইড হতে গেছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক, নেটওয়ার্ক প্রোটোকল, টাইপস অফ নেটওয়ার্ক। স্যার একটা কথা বলতাম স্যার। শিওর, বলো। স্যার সেটা হলো স্যার, আমাদের যে মানে যে স্লাইড গুলো দেওয়া হয়েছে বা যেগুলো পড়াইছেন ওখানে তো আসলে মোটামুটি অনেকই পড়া। তো আমাদের কি কোনো একটু অপশন আছে যে একটু শর্ট করে দেওয়ার কোনো ব্যবস্থা আছে কি? এটা শেষ করি, লেকচারটা শেষ করি। জি স্যার, ধন্যবাদ স্যার। তো দেখতে পাচ্ছ এটা, স্লাইড দেখতে পাচ্ছ এটা? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। জি জি স্যার। স্যার। স্যার দেখা যাচ্ছে। ওকে, গুড। আমাদের ব্যক্তি বা বিস্তার এর উপর ভিত্তি করে নেটওয়ার্কগুলো কিছু ক্লাসিফিকেশন আছে, ধরন আছে, যেটা কি কত বড় এরিয়াকে কভার করে। ওই জিওগ্রাফিক এরিয়া বেসিক্যালি ওই ধরনের এরিয়াকে কনসিডার করে ক্লাসিফাই করা, যেমন একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া network that connects a relatively small number of nations in a relatively close geographical area.
আমি এগুলো একটু ফাস্ট করি সো দ্যাট আমরা অন্যান্য বিষয়গুলো ওভারঅল একটু আলোচনা করার সময় পাই। যেমন আমি বলতে পারবো কিন্তু তোমাদের তো একটা সময় পরে বোর্ড হয়ে যাবা, সুতরাং আমি এমনি বলে যাই, অনেক কিছু আছে তোমাদের হয়তো জানাশোনার মধ্যে আছে। সো লোকাল এরিয়া নেটওয়ার্ক হলো একটা ছোট এরিয়ার মধ্যে রিলেটিভলি স্মল নাম্বার অফ মেশিন। যেমন আমার বাসায় যদি অনেকগুলো মেশিন থাকে, যেমন আমার বাসায় অনেকগুলো ডিভাইস আছে, কম্পিউটার আছে, আমাদের প্রত্যেকের একটা করে কম্পিউটার, মোবাইল, তো এইগুলো সবগুলোই একটা নোডের সাথে কানেক্টেড। তো এই মেশিনগুলো একটা অথবা আমার বিল্ডিংয়ে ধরো একটা নেটওয়ার্ক আছে, বা আমার ডিপার্টমেন্টে একটা ছোট নেটওয়ার্ক আছে, যে একটা কম্পিউটারের সাথে আর একটা কম্পিউটার। তোমাদের ডিপার্টমেন্টে এরকম একটা ল্যাব আছে, হয়তো একাধিক ল্যাব আছে, ল্যাবের কম্পিউটারগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড। বা ধরো আমাদের ইউনিভার্সিটিতে একটা নেটওয়ার্ক আছে, কম্পিউটারগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড। এই ধরনের ছোট একটা এরিয়াকে কানেক্ট করে যে নেটওয়ার্কটা তৈরি হয়, সেই নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক। রিলেটিভলি ক্লোজ জিওগ্রাফিক্যাল এরিয়া, হ্যাঁ। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা অনেক বড়। তারপরে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা আগে যাওয়ার কথা, মেট্রোপলিটন নেটওয়ার্কটা আগে যাওয়ার। তো শেয়ারটা আমি ডাইরেক্ট metropolitan area, the communication infrastructure that have been developed in and around larger city, যেমন চিটাগং সিটিতে যে নেটওয়ার্কটা হবে সেটাকে আমরা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক করবো। যেমন ধরো পুলিশের মধ্যে কিন্তু তোমরা দেখবে যে মেট্রোপলিটন পুলিশ আছে, এটা তো জানো তাই না? চিটাগং সিটিতে যে পুলিশ কন্ট্রোল করে তাকে কিন্তু বলা হয় মেট্রোপলিটন পুলিশ। আবার বাস সার্ভিস যারা, যেমন চিটাগং চট্ট মেট্রো আছে, সিএনজির মধ্যে তোমরা দেখবে, খেয়াল করছো এটা? সিএনজি হলো যেমন গ্রামের সিএনজি বলে একটা, আরেকটা হলো চট্ট মেট্রো। যারা মেট্রোপলিটন এরিয়াতে অ্যালাউ তারা হলো মেট্রো আর চট্ট মেট্রো থাকে। আর যারা গ্রামের, যেমন আমাদের ইউনিভার্সিটি যারা, ওদের লাইসেন্স প্লেট তো, হ্যাঁ, নাম্বার যেটা হলো চট্টগ্রাম। তো আমরা বলি যেমন গ্রামের গাড়ি, আর একটা হলো মেট্রো গাড়ি। তো মেট্রোপলিটন এরিয়া সুতরাং এই শব্দটা মোটামুটি কমনলি বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। এটা বোঝা যাচ্ছে যে এটা একটা মোটামুটি একটা সিটির মেজর এরিয়াকে কভার করে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটার আসলে কোনো বাউন্ডারি নাই। A network that connects to or more local networks over potentially large geographic distance. Often, one particular node on a LAN is set up to serve as a gateway to handle all communication between all that LAN and other networks. Communication between networks is called networking. যেমন চিটাগং ইউনিভার্সিটি আমরা বলতেছি একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক LAN। এখন চিটাগং ইউনিভার্সিটি যখন তুমি চিটাগং ইউনিভার্সিটিতে থেকে যখন তুমি গুগলের নেটওয়ার্কটা ইউজ করতে চাচ্ছ, গুগলে যেতে চাচ্ছ, বা ওয়াশিংটনের কোনো একটা ইউনিভার্সিটি যেতে চাচ্ছ, ওখানেও তো একটা নেটওয়ার্ক আছে। সো তুমি যে রাস্তা দিয়ে, তুমি তো চাইলে তুমি তো সরাসরি ওখানে যেতে পারতেছো না। তুমি চিটাগং ইউনিভার্সিটির নেটওয়ার্ক নিয়ে চিটাগং ইউনিভার্সিটির কোনো একটা নোড থাকবে, চিটাগং ইউনিভার্সিটির কোনো একটা নোড থাকবে। ধরো এখানে একটা পয়েন্ট থাকবে, কোনো একটা কম্পিউটার থাকবে, তুমি আমি সবাই কানেক্টেড এই পয়েন্টটার সাথে যে কোনোভাবে, এইটা ব্রাঞ্চ হোক আর যেভাবে হোক, আমরা এই পয়েন্টটার সাথে কানেক্টেড। তুমি যদি এখান থেকে অন্য একটা নেটওয়ার্ক আছে ওখানে যেতে চাও, সো ইউ শুড গো থ্রু মেবি এই রাস্তা দিয়ে এখানে এসে তারপর তার সাথে তুমি করতে হবে। আমি যদি ওখানে কোথাও যেতে চাই, এখানে, তো প্রত্যেকেই এই পয়েন্টটা দিয়ে, যেমন আমাদের চিটাগং ইউনিভার্সিটির মেইন গেট, whenever we enter into the university, we use that gate. Whenever we go out of the university, we use that gate. So that is called the gate which we use to communicate with the outside world or another network. এই ধরনের ডিভাইস, যে ডিভাইসটাকে আমরা, যে নোডটা দিয়ে আমরা বাইরের সাথে কমিউনিকেট করি,
সেই ডিভাইসটাকে বলা হয় গেটওয়ে। আর ইন্টারনেট কি, as we know it today, is essentially the ultimate wide area network. কারণ ইন্টারনেটটা বলছিলাম যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা একটা বাউন্ডারি। সো ইন্টারনেট ইজ এ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখানে ধরো মিলিয়নস অফ লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে, যেমন প্রত্যেকটা ছোট ছোট এরিয়াতে ল্যান আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে। এই সবগুলো নেটওয়ার্ক পরস্পরের সাথে কানেক্টেড। এই যেমন ইন্টারনেট, তোমরা ইন্টারসিটি, এই ইন্টারসিটি ট্রেনের নাম শুনেছ? ইন্টারসিটি, জি একটা স্যার। সিটি, চিটাগং সিটির সাথে যখন ঢাকা সিটির একটা বাস চালু, ঢাকাতে একটা বাস যায় বা আসা যাওয়া করে, তখন আমরা ওই বাসগুলোকে বলি ইন্টারসিটি বাস। ইন্টারসিটি বাস, সিটি টু সিটি। সো ইন্টারনেট মিনস নেটওয়ার্ক টু নেটওয়ার্ক। বাংলাদেশ থেকে বা চিটি ইউনিভার্সিটির সাথে অন্য ইউনিভার্সিটি বা বাংলাদেশ, মানে নেট মিনস এখানে মিলিয়নস অফ নেটওয়ার্ক আছে থ্রুআউট দি ওয়ার্ল্ড, একটার সাথে আরেকটা কমিউনিকেট করবে। যে সিস্টেমে যে কনসেপ্টটা আছে, এই টোটাল কনসেপ্টটা হলো ইন্টারনেট। অনেক সময় আমরা ওয়েবও বলি, ওয়েব। আমরা যখন ইয়া বানাই, আমরা যখন ভিজিটিং কার্ড বানাই, তখন আমরা সাধারণত বলি ওয়েব হলো cu.ac.bd, হ্যাঁ, ওয়েবসাইট, ওয়েব পেজ। তো এই টোটালটাকেও অনেক সময় আমরা ওয়েব বলি, ওয়েব অফ ইনফরমেশন। সো এগুলো মানে অল্টারনেটিভলি ইউজ করা হয়, নো প্রবলেম হিয়ার। এটা হলো এই টাইপগুলো হলো জিওগ্রাফিকে কেন্দ্র করে, জিওগ্রাফি কতটুকু এরিয়া নেওয়া হয় তার উপর কেন্দ্র করে। আরেক ধরনের টাইপ আছে, এটাকে আসলে টাইপস অফ নেটওয়ার্ক টপোলজি। সো নেটওয়ার্ক টপোলজি টপোলজিস। এটাও একটা সিম্পল কনসেপ্ট। আমরা ধরো বললাম যে তোমার ডিপার্টমেন্টে একটা ল্যাব আছে, তোমার ডিপার্টমেন্টের ল্যাবের মধ্যে এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে। তো এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার কিভাবে কমিউনিকেট করবে? এই কমিউনিকেশনের যে ওয়েটা, অ্যারেঞ্জমেন্টটা, কম্পিউটার তিনটেই আছে, কমিউনিকেশনের যে ওয়েটা, এই অ্যারেঞ্জমেন্টটা, নেটওয়ার্কটা যেভাবে, এটি হলো টপোলজি। একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত যেভাবে অ্যারেঞ্জ থাকে, এই অ্যারেঞ্জমেন্টটাই হলো টপোলজি। একটা হলো রিং টপোলজি, এরকম হতে পারে যে এখানে একটা কম্পিউটার আছে এ, এখানে একটা কম্পিউটার আছে বি, এখানে একটা কম্পিউটার আছে সি। এই তিনটা কম্পিউটার একটার সাথে আরেকটা এরকম একটা সার্কেল তৈরি করেছে, একটা রিং তৈরি করেছে। তখন রিং টপোলজি এমন হতে পারে যে ওরা এখানে এ আছে, বি, এর সাথে এ, বি, সি, বা আরো যদি থাকে ডি, ই, এভাবে কানেক্টেড। তার মানে একটা স্টারের মতো একটা সেন্টার থাকবে, তার থেকে এই কিগুলো রজ্জুগুলো, ইংলিশটা কি জানি, তো এই স্ট্রিংগুলো ধরো বের হচ্ছে। এই ধরনের যদি হয় এটা স্টার টপোলজি, আর এরকম যদি হয় এটা হলো বাস টপোলজি। তার মানে কানেক্ট নোডস ইন এ ক্লোজ হলো, এটা যখন একটা লুপ তৈরি করবে, রিং তৈরি করবে, তখন হলো রিং টপোলজি। যখন এরকম স্টারের মতো একটা আর্কিটেকচার মানে অ্যারেঞ্জমেন্ট থাকবে, তখন স্টার টপোলজি। যখন এরকম বাসের মতো, বাস কিরকম, একটার পিছনে একটা যায়, তাই না, একটার পিছনে একটা যায়, একটার পিছনে একটা যায়, একটার পিছনে একটা যায়, এরকম যখন হবে তখন বাস টপোলজি। তো এইগুলো হলো বিভিন্ন ধরনের টপোলজির অ্যারেঞ্জমেন্ট। এখানে আছে যে উদাহরণগুলো, যে রিং টপোলজি এটা, স্টার টপোলজি এটা, বাস টপোলজি।
তোমাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় প্লিজ রেজ ইউর হ্যান্ড। এত বড় ইন্টারনেট, ইন্টারনেটের মালিকটা কি? তো ইন্টারনেট মালিক হলো তো মোটামুটি পৃথিবীর মালিক হয়ে যাওয়ার মতো অবস্থা, তাই না? ধরো কারুর এত বড় রাজত্ব নাই। মুঘল সাম্রাজ্যের কথা বলো বা পর্তুগিজ বা স্প্যানিশ বা ব্রিটিশরা যত বড় সাম্রাজ্যই চালাক না কেন, অত বড় সাম্রাজ্য কেউ পায় নাই যতটা ইন্টারনেটের সাম্রাজ্য এখন। তো এটা আসলে ব্যক্তিগতভাবে কেউ ওন করে না। তাহলে কিভাবে মেনে যায়? নো সিঙ্গেল পার্সন কোম্পানি owns the internet, even control is entirely as a wide area network. এটা যেহেতু wide area, it is made up of many smaller network. ধরো চিটি ইউনিভার্সিটি একটা নেটওয়ার্ক, এটা তার গুগল ম্যানেজ করে দেয় না, চিটি ইউনিভার্সিটি ম্যানেজ করে। এরকম মিলিয়নস অফ নেটওয়ার্কসে এগুলো প্রত্যেকটা বাই পার্সন বা বাই অর্গানাইজেশন ম্যানেজ করা হয়, ওন করা হয়। আর এই ইন্টারনেট হলো ডিফাইন্ড বাই হাউ কানেকশনস আর মেড বিটুইন দিস নেটওয়ার্ক। এইগুলো ইন্টারনেটটা বিভিন্ন এই যে সার্ভিসগুলো প্রোভাইড করার জন্য বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে। সেই অর্গানাইজেশনগুলো এক একজন এক একটা বিষয় ম্যানেজ করে। সো ওভারঅল যদি আমরা বলি ইন্টারনেটের একক আধিপত্য কারণ নাই। যদি ইন্টারনেটের একক আধিপত্য কারো থাকতো কি হতো? ধরো বিশ্বের শক্তিধর দেশে যদি ইন্টারনেট থাকতো, মানে এটার যে কি প্রভাব পড়তো এটা আসলে এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, এটার যে কি প্রভাব পড়তো, কারণ ধরো যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায় তাহলে অনেক দেশই পঙ্গু হয়ে যাবে। তো এই জন্য যাই হোক, আবার কথা প্রসঙ্গে এগুলো একটা বলা। ওকে, টাইপস অফ নেটওয়ার্ক, ইন্টারনেট ব্যাকবোন আরেকটা টার্মিনোলজি, ইন্টারনেট ব্যাকবোন। ইন্টারনেট ব্যাকবোন মিনস আমরা ধরো তোমার ইউনিভার্সিটি একটা নেটওয়ার্ক আছে, ঢাকা ইউনিভার্সিটি একটা নেটওয়ার্ক আছে, ওয়াশিংটন ইউনিভার্সিটি নেটওয়ার্ক আছে। সো হাউ দে আর কানেক্টেড উইথ ইচ আদার? একটা ফিজিক্যাল ওয়্যার বা ওয়্যারলেস কোনো না কোনোভাবে তারা কানেক্টেড। এটাই আসলে ইন্টারনেটের ব্যাকবোন। যে ওয়েতে যে রাস্তায় বা যে কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে ইন্টারনেটটা তৈরি হয়, ডিভাইসগুলো কানেক্টেড হয়, সেগুলোকে বলা হয় ইন্টারনেট ব্যাকবোন। যেমন এদের মধ্যে AT&T, তারপরে জিটি, IBM, এরা বেশ ফেমাস কোম্পানি এসব সার্ভিস প্রোভাইডের জন্য। AT&T তো বেশ ফেমাস ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। লোকালি আমরা যখন ইন্টারনেট নিই, যেমন এখন তো আমরা মোবাইল ডাটা নিয়ে নিই, গ্রামীণ থেকে নিলে গ্রামীণ এই সার্ভিসটা প্রোভাইড করে। আমরা যে ব্রডব্যান্ড কানেকশন, ওয়্যার্ড যে কানেকশনগুলো নিই, এই কানেকশনগুলো পাওয়ার জন্য আমরা লোকালি বিভিন্ন যেমন আমার বাসার কানেকশান বা তোমাদের বাসার কানেকশান বিভিন্ন কোম্পানির কাছে যায়। বিভিন্ন কোম্পানি এই ইন্টারনেটের সার্ভিস সেল করে, ইন্টারনেটের সার্ভিস দেয়, ইন্টারনেটের কানেকশান দেয়। তো যারা ইন্টারনেটের কানেকশান দেয়, ইন্টারনেটের সার্ভিস দেয় বা প্রোভাইড করে, তারাই হলো প্রোভাইডার, যাদেরকে আমরা ISP বলি, কোম্পানি দ্যাট প্রোভাইডস আদার কোম্পানিজ অর ইন্ডিভিজুয়ালস উইথ ইন্টারনেট অ্যাক্সেস। তাহলে আমরা লোকালি এক এক জায়গায় এক এক কোম্পানি আছে, যেহেতু এখন ইউজার অনেক বেশি। আমি যখন ইউনিভার্সিটি জয়েন করি 2001 সালে, তখন সম্ভবত জিসিতে সেন্ট্রাল প্লাজা দোতলায় একটা না দুটা, আর একটা ছিল এখন মনে হয় ইয়াতে কিডজিজে, ওখানে একটা বিল্ডিং, ওইটা না একটা বিল্ডিংটা ছিল। তো ওটাও জিসিতে। এরকম অল্প কয়েকটা দোকান ছিল যেখানে গিয়ে আমরা ইন্টারনেট ব্যবহার করতাম। হ্যাঁ, দোকানে যেতাম, মিনিট হিসাবে বা ঘন্টা হিসাবে আমরা টাকা দিতাম।
তো এখন তো অনেক ইউজার, যেমন একটা বাচ্চা বাচ্চা মিন্স সে হয়তো জন্মের পরেই কদিন পরে মোবাইল চাইবে। তো ও আর আবাল বৃদ্ধ বনিতা তো মানে বৃদ্ধরা তো আছে, হ্যাঁ, এখন তো বৃদ্ধরা হয়তো সময় কাটানোর জন্য ইন্টারনেট ব্যবহার করে, তো আমরাও ব্যবহার করি, আমরা ছাত্ররা লেখাপড়া করার জন্য বা এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করি। So, চিন্তা করো যে কত গুণ, যেমন আমি আমার মনে আছে আমি যখন পিএইচডি করতেছি ইভেন ইন 2005, তখন আমি আমার অ্যাপ্লিকেশনটা পাঠিয়েছি জিজিতে দোতলাতে গিয়ে একটা দোকান থেকে। তো যদিও আমার বাসায় কানেকশন ছিল, সো ফর সাম রিজন ইন্টারনেটের স্পিডের কারণে আমার ওখানে যেতে হয়েছে। সো মানে তখন আমরা ওই দোকানগুলো বেশ চলতো, এখন এই সার্ভিসগুলো এখন অলমোস্ট নাই, এগুলো ওরা এখন ঘরে ঘরে চলে আসছে, ঘরে ঘরে এই নট নেসেসারি যে তুমি এটা বলতে পারবে না যে যারা দোকান দিচ্ছে তারাই আইএসপি ছিল, তারা হয়তো অন্য একটা ভেন্ডর থেকে কানেকশনটা নিয়ে খুচরা বিক্রি করতো আর ইন্টারনেট মিনিট হিসাবে বা ঘন্টা হিসাবে বিক্রি করতো। তো এরকম প্রচুর কোম্পানি তখন ছিল, এখনো আছে, বরঞ্চ এখন অনেক বেড়েছে যেহেতু ইউজার অনেক বেড়ে গেছে। ইন্টারনেট কানেকশনস, ওকে, সো ব্রডব্যান্ড, আমি এই স্লাইডটা অফ করে দিই বা দেখতে পারো একটা গ্ল্যান্স, various technologies available that can be used to connect a home computer to the internet, যেমন একটা ফোন মডেল, এটা মনে আছে আমরা যখন স্টুডেন্ট না, আমি মনে হয় পরীক্ষা দিয়ে ফেলছি, তখন আমার ভাইয়ের বাসায় আমরা যে এই মডেম কিনতাম, মডেম কিনে এখনো হয়, এখন তো অনেক স্মার্ট হাই টেকনোলজি, তো ওইটাকে ওই ফোন মডেম ফোনে ডায়াল করতাম, ডায়াল করে তারপর কানেক্টেড হতো ফোনের নাম্বার দিয়ে, যখন আমি ফোনটা ব্যবহার করতাম তখন ওই কানেকশনটা চলে যেত। তারপরে ডিজিটাল ইউজ রেগুলার পার ওয়াইল phone lines to transfer digital data to and from the phone company's central office. তারপরে কেবল মডেম, লাইন টিভি সিগন্যাল, যেমন বিভিন্ন ধরনের কেবল মিডিয়া আছে, এইগুলো একটু তোমাদের জন্য হয়তো একটু ডিটেল হয়ে যাবে, আমি ওগুলো হয়তো ইগনোর করবো, সেগুলো জেনারিক টার্ম যেগুলো কমনলি ব্যবহার করা হয় সেগুলোই আমি মাথায় রাখবো। ইন্টারনেট কানেকশন, ব্রডব্যান্ড, আমরা যখন বাসায় ইউজ করি এখন আমরা সবাই ব্রডব্যান্ড কানেকশন নিই, যে এখন আসলে এই কথাটা আসলে প্রযোজ্য না, হ্যাঁ, এখন এই কানেকশনগুলো মেগা রেঞ্জে চলে আসছে, যেমন হয়তো 20 এমবিপিএস 20 এমবিপিএস এমবিপিএস এরকম রেটে এখন আমরা ডাটা পাই। সো the speed of downloads getting data from the internet to may not be the same as upload. আমরা আসলে এই ডাটা কানেকশনগুলোর জন্য, আচ্ছা জাম্প না করি একটু পরে হলে যাই, ব্রডব্যান্ড এ কানেকশন ইন হুইচ ট্রান্সফার স্পিডস আর ফাস্টার দেন এত বিটস পার সেকেন্ড, এখন অনেক হাই স্পিডে পাওয়া যায়। ডিএসএল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, যেটা একটু আগে বলেছি, কানেকশনস অ্যান্ড কেবল মডেমস আর ব্রডব্যান্ড কানেকশনস। কারণ আমরা যে কেবলগুলো কিনি এখন তো বাসায়, ইভেন আমি যখন বাইরে ছিলাম তখন আমাদের বাসার কানেকশন ছিল অপটিক্যাল ফাইবার, তখন ইভেন ইউনিভার্সিটির লাইন ফাইবার অপটিকই শুরু হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের বাসায় ফাইবার অপটিকের কানেকশন, অপটিক্যাল ফাইবার দিয়ে কানেকশন দেওয়া, কারণ যার জন্য আমরা যেমন আমাদের বাসাগুলোতে সাধারণত 20 এমবিপিএস এর মতো কানেকশন পাওয়া যায়। স্পিড অফ ডাউনলোড হলো যে স্পিডে আমি একটা ডাটা অন্য একটা সার্ভার থেকে ডাউনলোড করি, যেমন একটা ভিডিও বা অডিও, যেমন আমরা ইউটিউব দেখি, এই ডাউনলোডগুলো গেটিং ডাটা, এটা ডাউনলোড বলতে এই ডাউনলোড আর আপলোড কি জিনিস, এগুলো কথা বললে আসলে তোমাদেরকে বিরক্ত করার দরকার নেই। Okay, a very important thing, but I should not go to the deep of the protocols, কারণ এইগুলো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য বেশি প্রফেশনাল, but টার্মটা দেখো, নেটওয়ার্ক প্রোটোকলস আর লেয়ার্ড
such that each one relies on the protocols that underlie it, sometimes referred to as protocol stack. প্রোটোকল হলো কথাটা খুব মানে সুন্দর ওয়ার্ডটা। প্রোটোকল মিন করেন রুল, যেমন তোমরা বললো যে প্রাইম মিনিস্টার প্রোটোকল, এইটা তোমরা শুনে থাকো। তারপরে তুমি যদি একটা ভাইস চ্যান্সেলর অফিসে যাও, ইউ শুড মেনটেন সাম প্রোটোকল। প্রথমে ধরো আমার পিএস এর সাথে কথা বলতে হবে, পিএস এর সাথে কথা বললে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হবে। সো দিজ আর দি রুলস। হ্যাঁ, তো এই রুলস গুলো হলো প্রোটোকল। বিভিন্ন প্রেক্ষাপটে, যেমন আমেরিকার প্রেসিডেন্টের সাথে দেখা করার যে প্রোটোকল, বাংলাদেশের প্রেসিডেন্টের সাথে দেখা করার প্রোটোকল, বা একটা মন্ত্রীর সাথে দেখা করার প্রোটোকল আছে, একটা টিচারের সাথে কথা বলার প্রোটোকল আছে, এই একটা টিচার একটা স্টুডেন্টের সাথে কথা বলার প্রোটোকল আছে, একটা বাবা ফ্যামিলিতে চলার একটা প্রোটোকল আছে। মানে যেটা যেভাবেই হোক, যে পর্যায়ে হোক, যত লার্জ স্কেল হোক, স্মল স্কেল, ডিফিকাল্ট হোক, সিম্পল হোক, দেয়ার আর সাম প্রোটোকলস। যেমন তোমরা তো টিচারের নাম ধরে ডাকো না, সামনাসামনি ডাকো না, পিছনে পিছনে কি করে জানি না, সামনাসামনি তো আর ডাকো না। তো দিজ আর অলসো প্রোটোকলস। এই অনেকগুলো প্রোটোকল, একটা সিস্টেম চলার জন্য অনেকগুলো প্রোটোকল মেনটেন করতে হয়, সেই প্রোটোকলগুলোকে বলা প্রোটোকল স্ট্যাক। হ্যাঁ, একটা সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। আমরা সাধারণত মেইল, ইমেল রিলেটেড ফাইল ট্রান্সফার প্রোটোকল। তুমি যেভাবে ইমেল অ্যাক্সেস করবা, ইমেল তোমাকে ইমেলের সার্ভিসটা দেওয়ার জন্য যেই রুলগুলো ফলো করতে হয়, যে স্টেপগুলো ফলো করতে হয়, যেভাবে তোমাকে ডাটা প্রোভাইড করতে হয়, তোমার ডাটা সেন্ড করতে হয়, দ্যাট মাস্ট নট বি সেম অ্যাজ দি ফাইল ট্রান্সফার। তুমি একটা ফাইল যখন টরেন্ট থেকে ডাউনলোড করো, সেই টরেন্টের ফাইলের যেই ডাউনলোডের যে নিয়ম প্রোটোকল, বা একটা সার্ভার থেকে যখন ফাইল ডাউনলোড করে তার যে নিয়ম, তার যে প্রসেস, তার যে অ্যাক্টিভিটি, এটা তো ইমেলের অ্যাক্টিভিটি সমান হবে না, ইমেলের মতো হবে না। দ্যাট ইজ ডিফারেন্ট টু different services. They have to provide into different ways. So the protocol should be different. So এই ধরনের যেমন ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, যে এক জায়গা থেকে এক জায়গায় যে ডাটা যায়, এক জায়গা থেকে একটা আমি একটা ফাইল পাঠাবো, এই ফাইলের এই ফাইলটাকে একসাথে পাঠাবো না, ভেঙে ভেঙে পাঠাবো। ভেঙে ভেঙে পাঠালে ফাইলটাকে সিকিউর হতে, ডাটাটা যদি মাঝে দিয়ে কেউ পায়, সে কিভাবে এটাকে বুঝতে পারবে, কি বুঝতে পারবে, হাজার রকমের মানে এখানে অ্যাক্টিভিটি আছে, অনেক রকমের অ্যাক্টিভিটি আছে, যেটা আমরা যারা ইউজার আমরা বুঝবো না, আমাদের বোঝার দরকার নাই, কারণ আমরা তো টাকা দিব, ব্যবহার করবো, তাই না? গাড়ি কিভাবে তৈরি করে এটা তো আমার দরকার নাই। গাড়ি লোহা দিয়ে তৈরি করলো না অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করলো, এটা গাড়ি কোম্পানি বলবো, আমি টাকা দিব, আমি সার্ভিস নেব। সার্ভিস মিনস আই শুড গেট দি কার উইদাউট এনি ট্রাভেল। So this is the way how the world runs, world business runs. So they will provide the service. We, as a user, we do not know the details of these protocols. So এই ধরনের প্রোটোকল, অনেকগুলো প্রোটোকলই লাগে একটা সিস্টেম চলার জন্য। So these protocols makes a protocol stacks, arrow protocols বা protocol stacks. যেমন ট্রান্সমিশন কন্ট্রোল, টিসিপি, সফটওয়্যার ব্রেকস মেসেজের, এই যে একটু আগে বললাম যে আমি যে একটা ডাটা ট্রান্সফার করবো, কিভাবে ট্রান্সফার করবো, আমি একটা ফাইল ট্রান্সফার করবো, এই ফাইলটা 1 মেগাবাইট, 1 মেগাবাইটকে আমি একসাথে পাঠাবো, নিয়মটা এইটা কন্ট্রোল করবে, সেই কন্ট্রোল দায়িত্বে সে হলো ট্রান্সমিশন কন্ট্রোল। এটা আরো ডিপ স্লাইড ছিল, আমি ওটা বাদ দিয়ে দিচ্ছি। আর তারপরে ধরো এটা আমরা খুব শুনি এই টার্মটা, যে আইপি অ্যাড্রেস। আইপি ইলাবোরেশনটা হলো ইন্টারনেট প্রোটোকল। আইপি স্ট্যান্ড ফর ইন্টারনেট প্রোটোকল। Internet protocol software deals with the routing of packets through the maze of interconnected networks to their final destination. যেমন আমি যে ইন্টারনেট ব্যবহার করবো, ইন্টারনেট মিনস যেটা প্রথম থেকে আমরা বলে আসছি যে উই শেয়ার ডেটা,
তাই না? আমরা ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই, এটাই তো ইন্টারনেটের কাজ। তো এই ইন্টারনেট যেমন ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল করে ডাটাটাকে ভেঙে ফেলে তার নির্দিষ্ট স্যার প্রোটোকল। বলো। স্যার এই টিসিপি আর আইপি প্রোটোকল মানে এই কনসেপ্টটা বুঝলাম না ভালো করে, স্যার একবার একটু বুঝিয়ে দিতেন। TCP stands for Transmission Control Protocol. Transmission Control Protocol কিসের ট্রান্সমিশন? আমাদের যে ডাটা আছে, ডাটা ট্রান্সমিশন। ডাটাটা কিরকম? যেমন ধরো একটা ফাইল, যেমন আমি তোমাদেরকে স্লাইডগুলো পাঠাচ্ছি, স্লাইডগুলো তো ফাইল। এই ফাইলটা হলো ধরো নাম্বার 0101 বা এরকম অনেক ডাটা, হ্যাঁ, এভাবে ফাইলটা আছে। এই ফাইলটা যে ট্রান্সমিট করব, এই ডাটাটাকে ট্রান্সমিট করব, এই ট্রান্সমিশনের ম্যানেজমেন্টটা কে করবে, এই ট্রান্সমিশনের কন্ট্রোলটা কে করবে? সেই ট্রান্সমিশনের কন্ট্রোল করার, যেমন এখানে বলা আছে যে এই ফাইলটা সে ছোট ছোট প্যাকেটে ভাগ করবে, ছোট ছোট প্যাকেটে ভাগ করবে এবং এই প্যাকেটগুলো ডেলিভারি করবে, হ্যান্ডস দেম অফ টু বি আইপি সফটওয়্যার ফর ডেলিভারি। এই ডেলিভারি, এই প্যাকেট, এই যে পুরো ফাইলটা আছে এটাকে ছোট ছোট প্যাকেটে ভাগ করবে, এই প্যাকেটে এই ছোট ছোট প্যাকেটগুলোকে ধরো ডেলিভার করবে। এই ডেলিভার করার পরে ধরো এখানে এই ফাইলটাকে 10টা প্যাকেটে ভাগ করলাম, 10টা প্যাকেটে, 10টা প্যাকেট আমি পাঠাবো, পাঠার পর 10টা প্যাকেট পাঠানো হোক তার কাছে পৌঁছাবে। এই 10টা প্যাকেট আলাদা থাকলে তো সে বুঝবে না যে এটা যে একটা পাওয়ার পয়েন্টের ফাইল, এটা বুঝতে পায় না, তাই না? সো এদেরকে আবার অ্যাসেম্বল করতে হবে। এগুলো আমি ডিসেম্বল করে ভেঙে ভেঙে টুকরো করে বলছি, এগুলোকে আবার একসাথে করতে হবে। এখন আমি কোন জায়গা থেকে কোথায় এসে ভেঙেছি, কার পরে কাকে ভেঙেছি, মানে তার অর্ডারটা কি, এইটা একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে। যে আমি কতটুকু ডাটা নিয়ে একটা প্যাকেট তৈরি করলাম, এই প্যাকেটটা আমি ওখানে পাঠাচ্ছি, তার মানে কয়টা প্যাকেট পাঠাচ্ছি টোটাল, এই কয়টা প্যাকেটের অর্ডারটা কি, কার পরে কে, এবং তাদেরকে আবার অ্যাসেম্বল করার একটা ব্যাপার আছে। তাহলে তুমি ফাইলটা পাবে, তাহলে তুমি ডাটাটা পাবে। ফাইল পাওয়ার জন্য হয়তো আরো কাজ তো আছেই, বাট ডাটাটা পাবে। এই যে ট্রান্সমিশনটা, এই ট্রান্সমিশনটা কন্ট্রোল করবে যে সেই যে রোলটা, সেই যে নিয়মটা, এটাই হলো ট্রান্সমিশন কন্ট্রোল করবে। কোনো ধরনের ডাটা ট্রান্সমিট করার জন্য যে রুলগুলো, সেই রুলগুলোকে একসাথে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বলে। আর ট্রান্সমিশনের সাথে আইপি প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকলটা কানেক্টেড কিরকম? আইপি প্রোটোকল এই ডেলিভারির কাজটা করবে, সে এই প্যাকেটটাকে ভেঙে দিচ্ছে, টিটিপি ব্রেকস দি মেসেজ ইনটু প্যাকেটস, ব্রেক করে হ্যান্ডস দেম অফ টু দি আইপি, ইন্টারনেট প্রোটোকলের কাছে, যে এবার তুমি এটাকে ডেলিভারি করো। ইন্টারনেট প্রোটোকল ডেলিভারি করবে, ওকে। তাহলে তোমার কাছে সে এর কাছে, এর কাছ থেকে বি এর কাছে একটা ডাটা যাবে, এর কাছ থেকে বি এর কাছে ডাটা ডাইরেক্ট যেতে পারে, সি এর কাছে যেতে পারে, সি এর থেকে এর কাছে যেতে পারে, বা এই রাস্তা, মানে অনেকগুলো রাস্তায় তো থাকবে। ধরো একটা কম্পিউটার যদি থাকে, একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার তো স্ট্রেট ওয়েতে কানেকশন নাও থাকতে পারে। ধরো চিটিং ইউনিভার্সিটির একটা কম্পিউটার, ধরো চিটিং শহরের একটা কম্পিউটারের সাথে তো স্ট্রেট ওয়েতে কানেকশন থাকবে না, এটাই স্বাভাবিক, কারণ আমরা তো সরাসরি লাইন টানি নেই। বিভিন্ন রাস্তা থাকবে তার বিয়ের কাছে পৌঁছানোর, ধরো হাজার খানেক রাস্তা, হাজার রকমের রাস্তা আছে, সে কোন রাস্তায় যাবে, এটা হলো রাউটিংটা করা, রাউটিং কোন রাস্তায় যাবে, এই রুটটা ঠিক করা। তারপরে তাকে যে আমি পাঠাইলাম, এই পাঠানোটা সে পৌঁছে ওখানে, সেটাও তো জানার ব্যাপার আছে।
আমি পাঠাইলাম 10টা প্যাকেটের মধ্যে একটা প্যাকেট নষ্ট হয়ে গেল, তাহলে কি আমি ফাইলটা পাবো? পুরো ডাটা তো পাবো না, এখানে পুরো ম্যাচ আপ হয়ে যেতে পারে। ধরো তুমি 1 নাম্বার প্যাকেট পাঠাইছো এদিক দিয়ে, 2 নাম্বার প্যাকেট পাঠাইছো এদিকে, 2 নাম্বার 1 নাম্বার আগে পৌঁছে গেছে, হতে পারে না? হতে পারে। তো এখানে এই বিষয়গুলো, এই আউটিং এর কাজটা মেনটেন করবে আরেকটা প্রোটোকল। এই দুইটাকে একসাথে বলা হয় TCP IP প্রোটোকল। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। যে প্রশ্ন করছে সে বুঝছে কিনা এটা জিজ্ঞেস করছে। ওকে, সো আমরা আসলে অত ডিটেল যাব না, এগুলো আসলে কম্পিউটার সায়েন্সের জন্য। আমরা জাস্ট দেখি যে ওকে, আমরা যদি মেইল ট্রান্সফার করতে চাই তাহলে SMTP প্রোটোকল ইউজ করে ফাইল ট্রান্সফারের ফাইল প্রোটোকল। আমরা যদি বিভিন্ন ধরনের টার্মিনাল ইউজ করতে চাই, বিভিন্ন টার্মিনালের মধ্যে কমান্ড দিয়ে কোনো কিছু কন্ট্রোল করতে চাই, টেলনেট ইউজ করি। হাইপার টেক্সট, HTTP, আমরা যে টেক্সটগুলো দেখি ওয়েব পেজে তার স্কেলেটনটা তৈরি করা HTTP। তো এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আমাদের সাধারণত আমাদের যে ওয়েব সার্ভিসগুলো প্রোভাইড করা হয় সেগুলোর জন্য ইউজ করা হয়। আমার তোমরা অত এইগুলো আসলে অত ডিটেল দেওয়া দরকার নেই। আমি জাস্ট নেটওয়ার্ক রিলেটেড যে টার্মিনাল যে টার্মগুলো আছে সেগুলোর একটু আমি টাচ করতেছি এখানে। যেমন ফায়ারওয়ালটা কি? আগুন দিয়ে যদি দেয়াল বানানো হয়, আগুনের দেয়াল বানানো হয়। তো আমরা শুনছিলাম যখন ইরাকে আমেরিকানরা এমবেড করতে আসে বা অ্যাটাক করতে আসে কুয়েতের সাথে, যখন গ্যাঞ্জাম হলো, এটা 1991 সালের দিকে। আচ্ছা, তোমাদের তো তখন মেবি তোমাদের তো জন্ম হয়নি শিওরলি। তো তখন আমরা শুনতাম যে ইরাকে এত তেল, ওরা কি করছে, অনেক বড় বড় খালের মতো খনন করে তেল ছেড়ে দিছে, ওরা আসলে আগুন লাগাই দিবে। এইগুলো সাধারণত আগের দিনে যখন ওই যারা চেঙ্গিস খান তখন যুদ্ধ করতো, তখন এরকম কিছু কিছু টেকনিক অ্যাপ্লাই করতো। ধরো খাল কেটে রাখছে, উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে রাখছে, যখন সোলজাররা হাই স্পিডে দৌড়াতে থাকে এদিকে, তখন ওরা সেখানে পড়ে যায়। এরকম যদি হয় যে একটা আগুনের দেয়াল দাও, তাহলে তো এটার ভিতর দেখতে পারবে না, কাইন্ড অফ বিষয়টা এরকম যে একটা সফটওয়্যার অথবা machinery software serve as a specific gateway to a network, protecting it from inappropriate access. যেমন আমরা বলছিলাম যে চিটি ইউনিভার্সিটিতে ধরো অনেকগুলো শত শত কম্পিউটার আছে, আমরা একটা গেটওয়ে ইউজ করি যেটা দিয়ে আমরা আউটার ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করি। এইখানে যদি এই কম্পিউটারটাতে আমরা যদি একটা ফায়ারওয়াল বসাই দিই যে এখানে কারা কারা আসবে, কারা কারা অ্যাক্সেস করতে পারবে, সেটা রেস্ট্রিক্ট করা হবে। যেমন অনেক সময় আমাদের যেমন সার্ভারে প্রায় মানে আমাদের সার্ভার সব সময়, যেমন ধরো তোমার একটা সার্ভার থাকলে অন্যরা চেষ্টা করবে এই সার্ভারটাকে অ্যাটাক করার জন্য। এটা ইন্টেনশনালি হোক, ফার্ম থেকে হোক, যেমন একটা ইয়াতে দেখা গেছে, একটা জরিপে দেখা গেছে যাদের বয়স 25-26 বছর, মেবি তোমাদের বয়স কত? তোমাদের বয়স হলো 20 বছর না 21 বছর? কত, 20 বছর হবে না? তো ওই বয়সের মানে ইয়াংরা সাধারণত দেখা যায় তাদের মধ্যে উদ্যমটা অনেক বেশি, যে দে ওয়ান্ট টু ব্রেক দি ওয়ার্ল্ড ইনটু পিসেস লাইক দিটা। মানে বিষয়টা হলো যে তারা আসলে এতটা সাহসী, এতটা কনফিডেন্ট, এতটা কনফিডেন্ট, দে থিঙ্ক দ্যাট দে ক্যান উইন এনিথিং, দে ক্যান ওভারকাম এনিথিং। সো এই সময়টাতে গায়ে অনেক শক্তি থাকে, ম্যাচিউরিটি থাকে, সো এভরিথিং। যেমন তোমাদের এখন সে ফার্স্ট সেমিস্টার, যখন ফোর্থ সেমিস্টার জানবে, ইউ উইল গেট টু নো হোয়াট ইজ ইউনিভার্সিটি। যেমন যেমন তোমরা হয়তো যখন ইন্টারে থাকতে তখন ইউনিভার্সিটি বলতে যেরকম বুঝতে, যখন
4th ইয়ারে বা মাস্টার্সে চলে যাবে, তখন ইউনিভার্সিটি সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া আসবে। দেন এরপরে তো আসলে পড়ালেখা বলতে স্পেশালাইজড কিছু পড়ালেখা, এরপরে তার প্রাতিষ্ঠানিক বা ম্যাথস এডুকেশন নাই। সো ওই জায়গাটা এসে মানুষজনের মতো মনে হয় খুব কনফিডেন্স কাজ করে স্টুডেন্টদের, বয়েজদের মধ্যে, যে তারা বয়েজ বলতে বয়েজ অ্যান্ড গার্লস অফকোর্স, তো তারা দেখা যাচ্ছে একটা সমীক্ষা দেখা যাচ্ছে ওই বয়সে ওরা খুব কনফিডেন্ট থাকে। ওরা ধরো বিভিন্ন ধরনের হ্যাকিং এর সাথে যারা জড়িত মোস্টলি ওই এজের লোকজন, অন্য এজেরও আছে, কিন্তু ওই এজের ছেলেপেলেরা এটা দেখা যাচ্ছে আনইনটেনশনাল, যে সে যে কাউকে হার্ম করবে এটা না, ইটস ফান, ওকে লেটস ট্রাই টু ব্রেক দি ভেরি সিকিউরড নেটওয়ার্ক সিস্টেম। লাইক ধরো চিন্তা করবে ওকে দেখি গুগলের সিস্টেমে করতে পারি কিনা, ফেসবুককে আমি অ্যাটাক করতে পারি, সেটা তার একটা হবি হিসাবে হয়তো নেয়, অথবা অনেকে ইন্টেনশনাল নিতে পারে। So to protect them, আমরা সাধারণত সিস্টেমগুলোর মধ্যে একটা ফায়ারওয়াল দিই। দেয়ার আর সাম ওয়ে, যে সে কোথ থেকে আসছে, প্রতিবার কয়বার অ্যাটাক করতেছে, কয়বার ঢোকার চেষ্টা করতেছে, একটা স্টুডেন্ট তো, যে একটা নর্মাল ইউজার তো এত ফ্রিকুয়েন্টলি চাইবে না। So there are some protocols, there are some rules, there are some guess that okay, he could be an intruder, inappropriate user. He wants to access unauthorized way the system. He wants to access the system in an unauthorized way. So এগুলো কিছু আমাদের হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং বা যে কোনোভাবে আমরা এগুলো করি। তো এই ধরনের সিস্টেমকে সাধারণত ফায়ারওয়াল করা, যে কোনো সিস্টেমে সাধারণত ফায়ারওয়াল দিয়ে প্রোটেক্ট করে তার এন্ট্রি গেটটা। যেমন সিটি ইউনিভার্সিটি রুমে সিকিউরিটি গার্ড দেওয়া হয়, রুমে সিকিউরিটি গার্ড দেওয়া দিই না, আমরা দেখি যেইটা মেইন এন্ট্রেন্স, এইখানে আমরা অনেক সিকিউরিটি, যেমন বিল্ডিং এর এন্ট্রেন্সে থাকে যে কলাপসিবল গেট থাকে, প্রত্যেকটা বিল্ডিং এর সিকিউরিটি গার্ড থাকে, প্রত্যেকটা গেটে সিকিউরিটি গার্ড থাকে, কিন্তু রুমে আমরা সিকিউরিটি গার্ড যাক অ্যারেঞ্জমেন্ট অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম, যেভাবে ওয়ার্ল্ড ওয়াইড যে মানে সিকিউরিটি করা হয়, হয়তো এইটাই প্রপার ওয়ে। সো এই ধরনের কনসেপ্টকে বলা হয় ফায়ারওয়াল প্রোভাইড করা। এই যে যেমন ধরো একটা ফায়ারওয়াল, যে এটা ধরো আমাদের একটা ল্যান্ড, সিটি ইউনিভার্সিটির ল্যান্ড, এটা একটা সিটি ইউনিভার্সিটির লোকাল এরিয়া নেটওয়ার্ক, সেইটাকে আমরা একটা মেশিন দিয়ে টেস্ট করবো যে হ্যাঁ কে চাচ্ছে, কেন চাচ্ছে, তার আসলে সে কি ট্রাস্টেড কেউ কিনা, তো তাকে কি আমি অ্যাক্সেস করতে দেবো না। যেমন ধরো আমাদের মেইন গেটে এমন ধরো গাড়ি আসতেছে, সিটি ইউনিভার্সিটির গাড়িগুলো ঢুকে যাবে, সিটি ইউনিভার্সিটির স্টুডেন্টরা ঢুকে যাবে, এমন ধরো একদল লোক 1000 স্টুডেন্ট বা 1000 মানুষ আসছে, লাল মানে বিক্ষুটে টাইপের একটা বা কোনো একটা গ্যাদারিং নিয়ে আসছে, তখন কি ঢুকতে দেবে? তখন ঢুকতে দেবে না। সো দিস ইজ দ্য ওয়ে হাউ ফায়ারওয়াল ওয়ার্কস। তো ইন্টারনেট তো আমরা বলছি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব is that most people think of as a internet. ইন্টারনেটটাকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তার মানে বিশ্বব্যাপী ওয়েব। আমি বলছিলাম যে ইন্টারনেটটা আমরা সাধারণত ওয়েব হিসাবে ট্রিট করি। সো most people think as an internet, all web pages, pictures, video, অনলাইনে অ্যাভেলেবল অল রিসোর্সেস, হ্যাঁ সবগুলোই এই ওয়েবের মধ্যে থাকে। তো আর এটাকে আমরা ইন্টারনেট হিসাবে ট্রিট করি। যেমন ইন্টারনেট বলতে আসলে আমরা বেসিক্যালি দুই ধরনের একটা অল্টারনেটিভ কনসেপ্ট আমরা লালন করি। একটা হলো যেমন ধরো এই তুমি কি করো, আমি ইন্টারনেট ব্যবহার করি, ফাইন। সো অ্যাকচুয়ালি তুমি যে ইন্টারনেট ব্যবহার করো আসলে কি ব্যবহার করো, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট, এটা একটা অ্যাঙ্গেলে কথা বলা। সো হোয়াট অ্যাবাউট দি ইনফ্রাস্ট্রাকচার? আমরা ইন্টারনেট ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি, ইট মিনস দ্যাট উই মানে ফেসবুক ব্যবহার করলেও আমরা বলি যে আমরা ইন্টারনেট ব্যবহার করি। So
This means that the service which are enjoying the documents, contents which are enjoying sharing, they are alternatively treated as internet. In other words, the other angle বা other viewpoint আমরা বলতে পারি যে ইনফ্রাস্ট্রাকচার আছে, কম্পিউটার আছে, ডিভাইস আছে, কানেকশন গুলো আছে, so all those also make the internet system. ইন্টারনেট প্রথমে আমরা শুরু করেছি যে the connection between computing resources, computing devices, এই যে নেটওয়ার্কটা সেটাকে আমরা ইন্টারনেট। সো অল্টারনেটিভ আমরা আসলে ইন্টারনেট বলতে এখন যেটা বলছি যে যে সার্ভিসগুলো পাই, যে সার্ভিসগুলো আমরা ইউজ করি এটাকেও বলি। আবার প্রথমে যে ইন্টারনেটের কনসেপ্টটা আসছে দ্যাট ওয়াজ দ্য নেটওয়ার্ক হুইচ ইউ মিন বাই দ্য হার্ডওয়্যার, সিস্টেমটা, ইনফ্রাস্ট্রাকচারটাকে আমরা বলতাম। সো it doesn't make any error, I think problem যে তোমরা যেই কনসেপ্টটা ইউজ করো ইটস অলরাইট। ইমেল, তো ইমেল তো আমরা তোমাদের প্রত্যেকেরই আছে। আচ্ছা, তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা অবশ্যই তোমরা যারা যারা রেজিস্ট্রেশন করছিলে ইউনিভার্সিটিতে বা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছো, করো নাই, টিকা পেয়েছো পাও নাই, তোমরা আজকের মধ্যে তোমাদের ইনফরমেশনগুলো দিবে। So we circulated this notice to all the faculty members, all the chairmen of the faculties, deans, everyone, so that we get the information. এই ইনফরমেশনটা পেলে ইউনিভার্সিটি গভর্নমেন্টকে জানাবে যে ওকে আমাদের এতজন স্টুডেন্ট ভ্যাকসিনেটেড, এই ভ্যাকসিন পায় নাই, সো অ্যারেঞ্জ স্পেশাল, মেক সাম স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ফর ভ্যাকসিনেশন। তোমাদের এই ইনফরমেশনটা খুব দরকার। আমরা আসলে প্রত্যেকটা মানে হয়তো ইন্ডিভিজুয়ালি যদি কমিউনিকেট করতে পারতাম সবচেয়ে ভালো হতো। তোমাদের এখানে মনোহর আছো না? জি স্যার। তুমি তোমাদের যে গ্রুপ আছে, নিশ্চয়ই তোমাদের একটা গ্রুপ আছে তোমার ব্যাচের, জি স্যার। ওই গ্রুপে ওই লিঙ্কটা দিয়ে দিবে, শেয়ার করে দিবে, যাতে ওরা আজকের মধ্যে, আজকে 7টায় আমরা ক্লোজ করব, 7টার মধ্যে তোমাদের ইনফরমেশন, হ্যাঁ তোমরা সবাই প্রত্যেকে করবে, তাহলে তোমাদের ভ্যাকসিন পাওয়াটা সহজ হবে আই হোপ। কারণ গভর্নমেন্ট ওরকম একটা ইঙ্গিত দিয়েছে যে যারা ইনফরমেশনটা পেলে যাদেরকে ভ্যাকসিন দেওয়া হয় নাই, ওরা হয়তো ট্রাই করবে কোনো একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করার, হয়তো নর্মালি পারতেছে না স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করার, ইউনিভার্সিটিগুলো খোলার জন্য গভর্নমেন্ট ওরকম একটা উদ্যোগ নিয়েছে। সুতরাং তোমার ব্যাচ, তোমার সিনিয়র ব্যাচ, প্রত্যেকটা ব্যাচকে যদি পার্সোনাল রিলেশন থাকে একটু ভাইয়া এগুলো আপনারা একটু আপনাদের গ্রুপে দিয়ে দেন, তাহলে স্টুডেন্টরা যারা ভ্যাকসিনেটেড না, দরকার কি, ধরো ফ্রি একটা ভ্যাকসিন পাওয়া যাবে, তো তোমার এই লাইফ রিস্কের তো দরকার নাই, তাই না? মানে এটা তো মানে হিউজ রিস্ক, যে একটা ভ্যাকসিন না নেওয়াটা অনেক বড় রিস্ক। সুতরাং এই রিস্ক নেওয়া দরকার কি, ফ্রি যেহেতু ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, উই শুড গো ফর দ্যাট। ওকে, সো ইমেল, হোয়াট ইজ অ্যান ইমেল? and it has been short form of ইলেকট্রনিক মেল, এটাকে আমরা ইমেল বলি। ইমেল ইজ ইনফরমেশন stored on a computer that exchanges between two users over communication. So email is message that may contain text, তার মধ্যে ফাইল থাকতে পারে, ইমেজ থাকতে পারে, আদার অ্যাটাচমেন্ট থাকতে পারে, টু স্পেসিফাইড গ্রুপ অর ইন্ডিভিজুয়াল, প্রত্যেক একজনের কাছে বা একাধিক বা একটা প্রতিষ্ঠানের কাছে আমরা এই মানে টেক্সট বা ফাইল বা এখন, এবং ইমেল হলো নাওএডেজ আমরা ব্যক্তিগতভাবে আমরা যেটা করি ইউনিভার্সিটিতে, এখন আমরা যেটা করি যে ইমেলকে আমরা একটা অথেন্টিক ডকুমেন্ট হিসাবে ট্রিট করি। হ্যাঁ, অথেন্টিক ডকুমেন্ট হিসাবে ট্রিট করি যে এটা হ্যাঁ অমুক পার্সন পাঠিয়েছে, অমুক মেল থেকে পাঠিয়েছে, সো ইট শুড বি অথেন্টিক। যেমন ধরো তোমরা যখন 4th ইয়ারে, অনেকে হয়তো 3rd ইয়ারে এটা করে, যে ওরা যখন বিদেশে অ্যাপ্লাই করে, বিদেশে অ্যাপ্লাই করলে ধরো তুমি একজনের সাথে কমিউনিকেট করছো, যেমন একটা ক্লায়েন্ট সার্ভারের সাথে যোগাযোগ করছে, আমরা যদি নেটওয়ার্কের কথা বলি, একটা ক্লায়েন্ট একটা সার্ভারের সাথে কমিউনিকেট করছে একটা সার্ভিসের জন্য। তুমি যদি বলো যে একটা আমাদের ট্রান্সপোর্ট করলে তোমার দিবে না, তুমি ওই সার্ভিসটা তোমাকে প্রোভাইড করবে না।
আমি যদি বলি আমার আইসিটির একটা গাড়ি লাগবে, আপনি একটা গাড়ি দেন, ওরা সার্ভিসটা প্রোভাইড করবে। আবার ধরো তোমার বাসায় তুমি যখন ঢুকবা তোমাকে ঢুকতে দেবে, আমি যদি যাই আমার ঢুকতে দেবে, আমাকে ঢুকতে দেবে। প্রত্যেকটা জায়গারই ক্লায়েন্ট এই সার্ভিসটা কে কে ব্যবহার করতে পারবে তার একটা অ্যারেঞ্জমেন্ট আছে বা নিয়ম আছে বা প্র্যাকটিস আছে। আমরা জানি যে কে কোন রিসোর্সটা পাবে। এই রিসোর্সগুলো তুমি যদি ইউনিভার্সিটির যেমন সিউ.এসি.বিডি ডোমেন থেকে করো, তখন তুমি যখন বিদেশে একটা কমিউনিকেট করবে সে জানবে হ্যাঁ সিউ.এসি.বিডি দিয়ে সার্চ করে সে পারবে হ্যাঁ এটা একটা ইউনিভার্সিটি, the applicant who is communicating with me is a trusted applicant. ইউনিভার্সিটি ডোমেন ইউজ করছে মানে এটা একটা তোমাকে অনেক বড় কি বল আইডেন্টিফিকেশন দেয়। সিম্পল, কাজটা খুবই সিম্পল, বাট আইডেন্টি তুমি যখন জিমেল থেকে করো আসলে এটা বোঝা কঠিন। তো তোমরা যদি মাস্টার্সে যাও এটা প্রোভাইড করা হবে, হোপফুলি তোমরা মাস্টার্সে যেতে যেতে হয়তো আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরকেও এই সার্ভিসগুলো প্রোভাইড করা হবে। ও হাউ সো এটাতে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করতে পারি। Emails are delivered extremely fast when compared to traditional post. চিপ এখন তো ইমেল পাঠাইতে অল্প একটু ডাটা লাগে, সুতরাং এটা যেমন এখন তো মানে এইগুলো আসলে ইন্টারনেট আসার কারণে এগুলো অনেক ইজি হয়ে গেছে কমিউনিকেশনটা। ইভেন দো এটার পরেও মানুষ চাচ্ছে আরো ফিজিক্যাল কমিউনিকেশন কম করে। এটা কিন্তু বিভিন্ন দেশ এগুলো নিয়ে গবেষণা করে, এবং এটা তো আসলে গবেষণা করার মতো বিষয়। যেমন ধরো মানুষ যদি রাস্তা থাকে তাহলে 1 কোটি মানুষের জন্য গাড়ি, তেল সব প্রোভাইড করতে হবে। তুমি তেল টাকা দিয়ে কিনো ঠিক আছে, তেলটা তো আনতে হবে, এটা তোমার দেশের নাই। 1 কোটি মানুষ যখন রাস্তায় যাবে তার জন্য তো গাড়ির তেল তো দিতে হবে, তার জন্য রাস্তা বানাতে হবে, তার সিকিউরিটি এনশিওর করতে হবে রাস্তায়। সো 1 কোটি মানুষের মধ্যে করে ওকে সে কেন যাচ্ছে, ব্যাংকে যাচ্ছে, কি কারণে যাচ্ছে, কুদ্দুসকে টাকা পাঠাবে। সে যদি বাসায় বসে তার অ্যাকাউন্ট থেকে কুদ্দুসের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে, তাহলে তো ধরো তাকে এখান থেকে ওখানে যাওয়ার ভাড়া দিতে হবে না, তার জন্য তেলের অ্যারেঞ্জমেন্ট করতে হবে না, তার সময় বাঁচবে, ওখানে কোনো মানুষের ইনভলভমেন্ট নেই, অটোমেটিক্যালি কম্পিউটার এই ট্রান্সফারটা করতেছে। অনেক ধরনের ইকোনমিক ব্যাপার এবং ফাস্ট, যেখানে তার 2 ঘন্টা সময় লাগতো সেখানে তার কয়েক সেকেন্ড বা 1 মিনিট সময় সে মানে কি পরিমাণ মানে ইম্পর্টেন্ট একটা সার্ভিস সে পাচ্ছে, এবং মানে কোনো ধরনের হ্যাসেল ছাড়া এবং ডকুমেন্টেড যে সে এখানে এত তারিখ এতটায় এত আইপি থেকে এই কম্পিউটার থেকে সে এটা ব্যবহার করেছে, এই ট্রান্সফারটা করেছে। সো লাইফ ইজ গেটিং, মানুষ যত বাড়তেছে তাদের ভেহিকল বাড়তেছে, এই জন্য বিভিন্ন দেশ চেষ্টা করে যে দেখো এইখানে যদি আমি 50 লক্ষ মানুষকে বাসা থেকে না বের হয়ে ব্যবস্থা করতে পারি, যেখানে ধরো 1000 কোটি টাকা ইনভলভমেন্ট, সেখানে আমার লাগবে 500 কোটি টাকা, তো 500 কোটি টাকা তো আমার সেফ। দিস ইজ ইকোনমি, আসলে এটাই হলো বিজনেস, এই বিজনেসগুলো। এনিওয়ে, তো আমরা যেমন এগুলো ফ্রি যে সার্ভিসগুলো আছে যেমন এর মধ্যে জিমেল, ইয়াহু, আউটলুক, এই ইমেলগুলো আমরা ফ্রি ইউজ করতে পারি, মেল সার্ভারগুলো। ওকে, সো ওকে, নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা আমি খুব ডিটেল অনেক লেখা আমি না বলি, আমি একটু শর্ট করি তোমাদের জন্য। আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল। আইপি কি করে তোমার যে ডাটাটা আছে এটা ভেঙে যে প্যাকেটগুলো তৈরি হয়, প্যাকেটগুলো তোমার ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার কাজটা করে, তাই তো? অনেকগুলো একটা ডাটা আমরা আরো সোজা ভাষায় বলতে পারি, এখানে একটা ডাটা আছে, এই ডাটাটা আমার এখানে পৌঁছে যাবে, দিয়ে কাছে পৌঁছে যাবে। এখন এই এর সাথে সি কানেক্টেড, বি কানেক্টেড, অনেকেই কানেক্টেড, তাহলে একে জানতে হবে বিটাকে।
আর কম্পিউটার যখন কাজ করে, কম্পিউটার অলওয়েজ কাজ করে নাম্বার নিয়ে। তাহলে বি, আমি বলতেছি বি এটা একটা সিম্বল বা একটা নাম আমার অ্যাজ এ হিউম্যান বিং, বাট কম্পিউটারের ক্ষেত্রে তা একটা নাম্বার থাকে। এই নাম্বার বলতে আমরা বলবো বি, কম্পিউটার বলবে এই ডিভাইসটা। আমরা বি বলতে এই ডিভাইসটা বুঝবো বা এই লোকেশনটা বুঝবো, আর কম্পিউটার এই লোকেশনটা বুঝবে একটা নাম্বার। So that number which identifies the object, the computing device, is called IP address. যে এই ডিভাইসটাকে যে নাম্বারটা দিয়ে আইডেন্টিফাই করা হবে সেই নাম্বারটা হলো তার আইপি অ্যাড্রেস। এই আইপি দিয়ে কাজ করবে, ইন্টারনেট প্রোটোকল দিয়ে কাজ করবে, তার কাজের জন্য যে ডাটাটা পাঠাবে সেই ডাটাটা কোন জায়গায় পাঠাবে তার একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটাই হলো আইপি অ্যাড্রেস। সাধারণত এই ফরম্যাটে আইপি অ্যাড্রেসটা থাকে 0 থেকে 255 এরকম আইপি অ্যাড্রেসের। এইটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এইটা আমি আর ডিটেলে যাব না কোনটা কি বোঝায়, এগুলো আমি ডিটেলে যাব না। তোমরা জানবে যে এরকম এখানে 0 থেকে 255, 0 থেকে 255 এরকম 4টা সেগমেন্টে আইপি অ্যাড্রেসগুলো ডিফাইন করা হয়। যে এখানে যেমন এইটার যদি বাইনারি ফর্মটা চিন্তা করো, সো এইটা এই বাইনারি ফর্মটা দেখো, এটা কম্পিউটার তো সবসময় বাইনারি নিয়ে কাজ করে, তাহলে এটা একটা বাইনারি ফর্ম। তো এই বাইনারি ফর্মটা এরকম, এবং প্রত্যেকটা দেখো 8 বিট দিয়ে, যেহেতু 0 থেকে 255 মানে 256টা, সেটা 8 বিট লাগে। 8 বিট, এখানে একটা 8 বিট নাম্বার, এখানে একটা 8 বিট নাম্বার, এখানে একটা 8 বিট নাম্বার, এখানে একটা 8 বিট নাম্বার। এর মধ্যে একটা পোর্শন হলো হোস্ট নাম্বার, আর একটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস। যেমন আমি লালখান বাজার থাকি, তো লালখান বাজার একটা এরিয়া, এর মধ্যে কোনো একটা বিল্ডিং এ আমি থাকি, তার মধ্যে আর একটা অ্যাড্রেস। সুতরাং ওই লালখান বাজার যদি একটা নেটওয়ার্ক তার একটা অ্যাড্রেস, তারপরে এর মধ্যে আমার অ্যাড্রেস। যেমন ধরো এই জিনিসগুলো আমরা নর্মালি কিন্তু ব্যবহার করি, খেয়াল করতে কিনা জানি না। এবং তোমাদের রোল নাম্বার কত? 20 কত তোমাদের? 50 না? তোমাদের রোল নাম্বার কত? দেখি কি দুই একজনের রোল নাম্বার আছে নি এখানে? আছে তো। 20 20 30 02 নাম্বার হচ্ছে 20 20 30 ও 3 1 0 মনে এরকম থেকে শুরু। হ্যাঁ, তো এই যে নাম্বারটা, এই নাম্বারটার মধ্যে 20 কে আমরা বুঝি যে 20 সেশনের 19-20 সেশনের স্টুডেন্ট। এই 2 হয়তো তোমার ফ্যাকাল্টি নাম্বার মেবি। এই 03টা হয়তো ডিপার্টমেন্টের নাম্বার, হয়তো ডিপার্টমেন্ট ম্যাথের ডিপার্টমেন্ট হয়তো, যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, মেক সেন্স। হয়তো ফিজিক্স 1 নাম্বার, কেমিস্ট্রি হয়তো 2 নাম্বার, ম্যাথ 3 নাম্বার, তো সেই হিসাবে হয়তো স্ট্যাটিস্টিক্স হবে 4 নাম্বার। আমি জানি না তোমাদের ফ্রেন্ডদের দিকে। তারপর ফ্যাকাল্টি অফ সায়েন্স, আমাদের আর্টস ফ্যাকাল্টি প্রথম তৈরি হয়েছে, এটা 1 নাম্বার। তারপর 2 নাম্বারটা হলো সায়েন্স। তাহলে তুমি ফ্যাকাল্টির নাম্বার পাইলা, তারপরে এটা দিয়ে তুমি ডিপার্টমেন্টের নাম্বার পাইলা, এটা দিয়ে সেশন পাইলা, আর ক্লাসে যেহেতু তোমাদের 100-এর উপর স্টুডেন্ট থাকতে পারে, 3 ডিজিট দেওয়া হয়েছে এখানে। ইট মেক সেন্স। সুতরাং তোমাকে আইডেন্টিফাই করার জন্য ও এটা যে দেখবে বাংলাদেশের বা চিটাগং ইউনিভার্সিটিতে ওকে 20 সেশনে অনেক, প্রত্যেকটা ডিপার্টমেন্টে 20 সেশনের 21 সেশন, 20 সেশন, 19 সেশন, 18 সেশনের স্টুডেন্ট। সুতরাং 20 সেশনের ক্যাটাগরিটা পেয়ে গেল। 20 সেশনের মধ্যে এবার এই সেশনে ধরো 4500 স্টুডেন্ট আছে, 5000 স্টুডেন্ট আছে। এই স্টুডেন্টের মধ্যে ওকে দেন গো টু দি সায়েন্স ফ্যাকাল্টি। ওকে, সায়েন্স ফ্যাকাল্টির সেগমেন্ট এটা, এদের মধ্যে এরা হলো সায়েন্স ফ্যাকাল্টি। এবার সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে এরা এখানে আবার ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ হচ্ছে, ধরো ম্যাথের ডিপার্টমেন্ট, এর মধ্যে আমরা কিন্তু ন্যাচারালি বড় থেকে ছোটর দিকে যাই। আমরা যখন খুব ইন্টারেস্টিং, আমাদের কথায় অনেক কথা মনে পড়ে। আমি কোরিয়াতে যখন ছিলাম তখন দেখতাম যে আমরা অ্যাড্রেস লিখি কিভাবে। আমরা অ্যাড্রেস যখন চিঠি পাই,
যে টু মিস্টার কুদ্দুস, তারপরে বাবার নাম কেয়ার অফ অমক, গ্রাম অমক, শহরের লোকজন মাইন্ড করো না, তারপরে পোস্ট অফিস অমক, তারপরে থানা, তারপরে জেলা, এরকম না? তারপরে বাংলাদেশ। যদি আমরা ইয়ে থেকে এরকম লিখবো, বা এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট, তাহলে প্রথমে লিখি নাম, তারপরে ফাদার নেম, গ্রাম, ভিলেজ, এরকম ধীরে ধীরে বড় হতে। কোরিয়াতে দেখলাম ওরা প্রথমে দেশের নাম বাংলাদেশ, তারপরে দেয় বড় সিটিটার নাম জেলা বলি, তারপরে দেয় থানার নাম, ওই জেলার আন্ডারে যে থানা। খুবই ইন্টারেস্টিং। পরে আমি দেখলাম যে এটা তো আসলে রিয়েলি সায়েন্টিফিক অ্যানিমেল, কারণ সে তো ডাইরেক্ট, ধরো আমার থানা হলো দেবিদ্বার, ডাইরেক্ট তো সে দেবিদ্বার আসবে না, তাকে পোস্টার দেওয়া প্রথমে ঢাকায় আসবে। তার মানে ঢাকা আসা মিনস বাংলাদেশে, এটা হলো অ্যাঙ্করিং পয়েন্ট, বাংলাদেশের নোড, ওখানে যাবে, ওখান থেকে এটা ডিস্ট্রিবিউট হবে বিভিন্ন ডিস্ট্রিক্টের জন্য, তাহলে ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন থানার জন্য এই 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 প্রক্রিয়াটা, দিস ইজ হ্যাপেনিং অলসো। কিন্তু আমরা এটা কেন করি আমি জানি না। আমাদের আমাদের তো মানে হয়তো, আমি যেটা বিশ্বাস করি, আমি অনেকটা এটা অনেক দিয়ে বলছি, বাইরের লোকজন গবেষণা করে, হিউম্যান সাইকোলজি নিয়ে গবেষণা করে, বা প্র্যাকটিক্যালি কাজটা যেভাবে হয় সেটাকে আসলে ফলো করে। যেমন দেখবা তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওরা দিনকে দিন সিম্পলিফাইড করার চেষ্টা করতেছে, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ দিনকে দিন সিম্পলিফাইড হচ্ছে। ইভেন চাইনিজ ল্যাঙ্গুয়েজে, আগে তো চাইনিজ ল্যাঙ্গুয়েজে 40,000 না কত ওয়ার্ড, হ্যাঁ, এখন চাইনিজ ল্যাঙ্গুয়েজে ওরা ক্যারেক্টার বেসড করার চেষ্টা করতেছে, 40,000 না আরো, আমার মনে নেই। এইগুলোকে ওরা আরো সায়েন্টিফিক, হিউম্যানের জন্য মোর আন্ডারস্ট্যান্ডেবল করতেছে। এবং তুমি দেখো ইংলিশ শেখা যত সহজ, বাংলা শেখা এত সহজ না। বাংলা তো আমরা বাংলার মধ্যে ডুবে আছি বলে বাংলাটা আমরা শিখতে পারি, ইংলিশ শেখার চেয়ে বাংলা শেখাটা অনেক সহজ, কঠিন। সো এনিওয়ে, দিস ইজ, সো ওরা তো প্রথমে নেটওয়ার্কের অ্যাড্রেসটা যাবে, অ্যাড্রেসে গিয়ে তারপরে বাকিটা পোস্ট অ্যাড্রেসে যাবে। সো আই এম নট গোয়িং টু দি ডিটেলস অফ দিস কন্টেন্ট, জাস্ট কথা প্রসঙ্গে বললাম। আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসের এখানে নমুনা আছে, IPv6 একটা আছে। আইপি অ্যাড্রেস এটা হলো আসলে আইপি, মানে জাস্ট তোমাদেরকে বলে রাখার জন্য, এখানে কত 256, এখানে হলো 256, তার মানে 2 টু দি পাওয়ার 8। আমরা যদি পরের স্লাইডটাতে যাই, এখানে তার মানে দেখো একটু একটু ম্যাথমেটিক্স কিংবা নাম্বার সিস্টেম করবো, এখানে হলো 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, কত 24 বিট, না সরি 4 আর 32 বিট, 4 আর 32, তার মানে এটা দিয়ে কয়টা নাম্বার জেনারেট করা যাবে? 2 টু দি পাওয়ার 32। 2 টু দি পাওয়ার 32 মানে কয়টা? 2 টু দি পাওয়ার 32 মানে 2 ইন্টু 30, সরি 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 30, তার মানে হলো 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 30, তার মানে হলো 2 টু দি পাওয়ার 2 মিনস 4, 2 টু দি পাওয়ার 30 হলো গিগা, 4 গিগা বা 4 বিলিয়ন। 4 বিলিয়ন মানুষ হলো কত? 6 বিলিয়ন না? মানুষ 6 বিলিয়ন না? মানুষ 6 বিলিয়ন একজনের সাথে, তার মানে আমি 4 বিলিয়ন ইউনিক অ্যাড্রেস পাচ্ছি। তো মানুষ হলো 6 বিলিয়ন, 7 বিলিয়ন। আচ্ছা ভালো কথা, প্রত্যেকটা মানুষের সাথে কয়টা ডিভাইস আছে? একটা মোবাইল আছে, একটা কম্পিউটার আছে, একটা ফ্রিজ আছে, এসি আছে, একটা ইলেকট্রনিক ডিভাইস আছে। আমাদের দেশে তো আমরা যেহেতু একটু এখনো সেই পরিমাণ ইকোনমিক্যালি সমৃদ্ধ না, আমাদের ডিভাইস কয়টা? আমাদের ডিভাইস 1টা 2টা 3টা। যদি তুমি দেখো তোমার ঘরে, তোমার ঘরের রাইস কুকার, ইউনিভার্সিটি থেকে আসতেছো, আগে তোমরা তো এসব মার সাথে রাগারাগি করো, খাবার এখনো রেডি হয় নাই কেন? আমি পৃথিবী উদ্ধার করে আসছি, এত কষ্ট করে ক্লাস করে আসছি, খাবার রেডি হয় না কেন?
সামাজিক মা বাবার সাথে ছেলে এখন তোমরা ওদের এখন এগুলো করার লোক পাইবা না, তাই না? তো আমরা মানে আমারও তো মনে আছে, ধরো কোনো কারণে দেরি হলে খুব রাগ করতাম যে এত দেরি হচ্ছে কেন। তো এই কাজগুলো এখন যেটা হয় যে তুমি হয়তো ফোনে বা একটা টেক্সট করে দিবা স্কুলকে যে হ্যাঁ আই উইল বি দেয়ার ইন হয়তো 2 PM, যে আমি 2 PM খেতে চাই, এরকম একটা মেসেজ করে দিবা। সবগুলো সিস্টেম রাইস কুকার, ওয়াটার হিটার, সে রেফ্রিজারেটর, সে এয়ার কন্ডিশনার, সবগুলো তোমার জন্য রেডি হয়ে থাকবে। খাবারও গরম থাকবে, রুমও ঠান্ডা থাকবে, সব কিছু রেডি হয়ে থাকবে। ইট উইল নট টেক লং টাইম, এটা ইমিডিয়েটলি হবে। হ্যাঁ, একদম ইমিডিয়েটলি হবে এগুলো। তো তাহলে তোমার কয়টা ডিভাইস? আমরা না এক ঘরে 14 জন মানুষ থাকি, ওরা তো এক ঘরে মানুষ থাকে 1 জন বা 2 জন। তাহলে একটা মানুষের 10, 12টা বা 15টা ইলেকট্রনিক ডিভাইস কানেক্টেড। তাহলে যদি 1 বিলিয়ন মানুষ হয় তাহলে 15 বিলিয়ন ডিভাইস। যদি 2 বিলিয়ন মানুষ হয় তাহলে কত? এছাড়াও অফিস আদালতে আছে ডিভাইস। তো সবগুলো ডিভাইস, সবগুলো ইলেকট্রনিক ডিভাইস আসলে অ্যাক্সেসিবল হবে। কেন শুধু কম্পিউটার হবে? কেন মোবাইল না? কেন তোমার রেফ্রিজারেটর না? কেন তোমার না এয়ার কন্ডিশনার না, রাইস কুকার না? কেন তোমার ডোরবেল না? কেন তোমার ক্যামেরাটা, সিসিটিভি ক্যামেরাটা কেন অ্যাক্সেসিবল হবে না? এভরি ডিভাইস শুড বি অ্যাক্সেসিবল। হাউবার তাহলে প্রত্যেকটাকে একটা নাম্বার দিতে হলে হিউজ নাম্বার হবে। এইটা চিন্তা করে আমি ডিটেলসে যাচ্ছি না, আমি বারবার বলছি IPv6 একটা প্রপোজ করা হয়েছে যেটাতে 128টা বিট, 128টা বিট। সো ইউ ক্যান ইমাজিন হাউ মেনি ডিভাইস উই ক্যান অ্যাড্রেস উইথ দিস নাম্বার। সো ইউ ক্যান থিঙ্ক অফ ইট। তো এরকম হলে মোস্ট প্রবাবলি পৃথিবীর গাছপালাকে এক একটা নাম্বার দেওয়া যাবে, হিউজ নাম্বার। এই তোমরা একটু মিউট করে রাখো। তো প্রত্যেকটা জিনিসকে আমরা অ্যাড্রেস করতে পারবো। সো ইট ইজ নেসেসারি। যেমন আমার ফ্যান চলতেছে, আমি ফ্যান এখন কি করতে হয়? যেতে হয়, অন করতে হয়। আমার যদি একটা এটার সাথে ব্লুটুথ কানেক্টর থাকতো, আমি কি করতাম? ফ্যান থেকে ফ্যানের একটা মেসেজ দিতাম, ফ্যান অটোমেটিকই রান করতো। এসি মেসেজ দিতাম, এখন আমার যেতে হয়, উঠতে হয়, তারপরে এসি অন করতে হয়, লাইট জ্বালানোর জন্য আমার যেতে হয়। দে আর অলসো ইলেকট্রনিক ডিভাইস। কম্পিউটার যেমন একটা ইলেকট্রনিক ডিভাইস, ওইটাও তো ইলেকট্রনিক ডিভাইস। তো এটাও তো ম্যানেজেবল হবে, টুডে টুমোরো ম্যানেজেবল হবে। তো আমার যেমন প্রত্যেকটা জিনিসের জন্য আমার মুভ করতে হচ্ছে, তো আমি তো এখানে টাইম সেভ করতে পারি। যদিও টাইম সেভ করে হয়তো আমরা ফেসবুক, ইউটিউব দেখবো, বাট হাউবার আমরা তো ধরো কাজের সময় অনেক ব্যস্ত, অনেক কাজ। এই এই ইয়া এই ড্রাইভার তুমি এখানে দাঁড়াইছো কেন? কেন তাড়াতাড়ি যাচ্ছ না? হ্যাঁ, আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, গিয়ে দেখলা, তারপরে বাসায় গিয়ে এবার বন্ধু বান্ধব নিয়ে সারাদিন আমরা আড্ডা মারি, ইউটিউব দেখি, এই ঠিক করে। হাউবার দিস ইজ জাস্ট কিডিং। So everything is necessary. You need also refreshment, definitely. সারা দিন কাজ করবা, এটা খুব প্রয়োজন নেই। প্রয়োজন হলো যতক্ষণ কাজ করবে ততক্ষণ স্পেসিফিক্যালি ওই কাজটা করা, দ্যাটস বেটার। তোমার লাইফ হেলদি থাকবে, লাইফে আনন্দ খুব গুরুত্বপূর্ণ। আনন্দ মানে লাইফ স্যাক্রিফাইস, কিছু আনন্দ আছে, কিছু লাইফকে ইমপ্রুভ করার আনন্দ। সো ইফ ইউ ক্যান মেক a balance between the enjoyment and your activities, your life would be very good, very enjoyable. এটা দরকার। পৃথিবীতে মানুষের জীবনটা খুব অল্প সময়, এই সময়টাকে অবশ্যই এনজয় করতে হবে, যতটা পিসফুল রাখা যায়। হ্যাঁ, আমরা প্রত্যেকটা মানুষই মিস্টেকটা করি, কারণ আমাদের চতুর্পাশটা এমন যে যেমন একটা পানিতে নামলে যেমন গাটাকে বাঁচায় চলা যায় না, চতুর্পাশটা এমন যে আমাকে এই এনভায়রনমেন্টে যা আছে, তোমাকে এই এনভায়রনমেন্টটাকে সামহাউ ইউ উইল বি বায়াসড উইথ দ্যাট এনভায়রনমেন্ট। এটা ভালো হলে ভালো এনভায়রনমেন্ট হলে ভালো, খারাপ এনভায়রনমেন্ট হলে খারাপ। সো ইন বিটুইন দ্যাম
you have to make a schedule, you have to make a plan so that your life becomes happier. মানুষ যদি চিন্তা করে প্ল্যান করে তাহলে অবশ্যই লাইফ এনজয় করতে পারে। আমি বলবো না যে বেস্ট লাইফ, বাট ইউ ক্যান মেক হিজ লাইফ বেটার। যেমন মানে আমি বিশ্বাস করি যে এভরিবডি শুড নট বি ইউনিভার্সিটি, এভরিবডি শুড নট বি এডমিনিস্ট্রেটর। সবার বিশেষ করা দরকার নাই, সবার ইউনিভার্সিটি টিচার হওয়ার দরকার নাই, সবার রিসার্চার হওয়ার দরকার নাই, সবার ড্রাইভার হওয়ার দরকার নাই, সবার পাইলট হওয়ার দরকার নাই, সবার আর্মি অফিসার হওয়ার দরকার নাই। পৃথিবীতে প্রত্যেকটা জবই আমি অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ানদের মধ্যে একটা জিনিস দেখলাম, বিশেষ করে ওয়ার্ল্ডগুলো ডেভেলপ কান্ট্রিগুলো, ওরা খুব জীবনটাতে কোনো ধরনের হ্যাসেল নিতে চায় না, জীবনে এনজয় করতে চায়। যেমন এই ওদের বেতন হয় কিন্তু সাপ্তাহিক, এটা জানো? সাপ্তাহিক বেতনের সপ্তাহের বেতনটা এনে সপ্তাহে খেয়ে ফেলবে, এরপর আবার নতুন করে দিন শুরু হবে। ধরো শুক্রবারে বেতন পাবে, শুক্রবার নাইট হলো ওদের ঈদের রাত। আমরা বছরে ঈদটা যেরকম এনজয় করি, আমার মনে হয় ওরা শুধুমাত্র ফ্রাইডে নাইটটা একটা বেশি এনজয় করে। এই এক সপ্তাহ বেতন পাবে। আমি আই এম নট এনকারেজিং ইউ, আমি বলতেছি যে মানুষ যতই উন্নত হচ্ছে ততই ওরা মনে করতেছে জীবনটাকে কতটা পিসফুল করা যায়, সে তার মতো করে আসছে। যেমন কালকে একটা ভিডিও দেখলাম, এক লোক সাগরে গেছে। আমি একটা মুহূর্তে ভাবলাম, যখন ভিডিওটা চতুর্দিক দেখাচ্ছে, কেউ সে ওখান থেকে চিংড়ি মাছ ধরছে, চিংড়ি মাছ ধরে তার গাড়ি নিয়ে গেছে, বোট নিয়ে গেছে, ওখান থেকে চিংড়ি মাছ উঠায় সে ওখানে ওই যে ঘষে ঘষে ইট ঘষে না পাথর ঘষে আগুন জ্বালাইলো, বুশ থেকে বিভিন্ন ওই যে ইয়া নিয়ে আসলো, ওখানে রান্না করলো। আমি ভাবলাম যে আমাদের এখানে যদি রাতের বেলা একজনরে একলা পায় তাহলে কি করবে? হ্যাঁ, গাড়ি নৌকা সহ। তো এইটাই আর কি, মানে এইটা আসলে তোমরা চেষ্টা করবে যে কষ্ট করবো অবশ্যই, প্রত্যেকটা কষ্ট যাতে ফ্রুটফুল হয়। আমরা অনেক কষ্ট করি, আননেসেসারি আনপ্ল্যান্ড কষ্ট করি, যেটা আসলে ফ্রুটফুল হয় না, ওইটা জীবনটাকে অনেকটা তিক্ত বিরক্ত করে ফেলে। সুতরাং মানে একদম স্পেসিফিক যে এরকম খুব রিজিড হওয়া দরকার নেই যে আমার এটাই হইতে হবে, এটা না হলে আমার জীবন নেই। এমন আছে না অনেকে যে আমার বিসিএস হইতে হবে, বিসিএস না হলে আমার জীবন রেখে লাভ নাই। আমার পৃথিবীর প্রত্যেকটা জিনিসই সুন্দর, পৃথিবীর প্রত্যেকটা, যেমন একদিন কে বলতেছিল মৌসুমী, চিত্রনায়িকার মৌসুমী। তো ওইটা আমার কাছে খুব ভালো লাগছে ওই কথাটা, যে আপনি ছোট কালটা এনজয় করতেন না এখন, তখন সেই কথাটা বললো যে জীবনের প্রতিটা মুহূর্তই আসলে সুন্দর। আমরা বলি না আরে ছোটকালটা কত ভালো ছিল, স্কুলে যখন পড়তাম কত ভালো ছিল। ওর কথাটা আমার খুব ভালো লাগছে যে আসলে এনিওয়ে লেটস স্টেপ ফরওয়ার্ড। হ্যাঁ, ওকে, তাহলে এই বিশাল সংখ্যক ইলেকট্রনিক ডিভাইসকে অ্যাড্রেস করার জন্য আমরা IPv6টা ইউজ করি, কিছু কিছু জায়গায় শুরু হয়ে গেছে। ওকে, DHCP আমার মনে হয় এগুলো তোমাদের জন্য আচ্ছা রাখি, কোশ্চেন করলে করলাম, না করলে নেই। DHCP ডাইনামিক হোস্ট কন্ট্রোল কনফিগারেশন প্রটোকল, সেটা হলো যে আমরা যখন ধরো আমি মোবাইলটা যখন আমি অন করি বা আমি যখন নেটওয়ার্কের সাথে ঢুকি, তাতে অটোমেটিক্যালি একটা অ্যাড্রেস। আরেকটা হলো যে আমরা একদম ফিক্সড করে দিতাম, আমরা যখন আগে ইন্টারনেট হয় এই কম্পিউটার আইপিটা, এই কম্পিউটার আইপিটা, এই ডিভাইসের আইপিটা, এখন এগুলো ডাইনামিক্যালি অ্যাসাইন হয়, সফটওয়্যার নিজেই অ্যাসাইন করে, যে আইপিটা ফ্রি আছে ওইটাই অ্যাসাইন করে। তো এটার জন্য আর আমার নতুন করে চিন্তা করতে হয় না, এটা হলো ডাইনামিক। আর আইপি অ্যাড্রেস তো আমি বললাম যে অ্যাক্সেস করার জন্য অ্যাড্রেস মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল প্রটোকল, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল প্রটোকল। একটা মিডিয়াকে অ্যাক্সেস করার জন্য আমি যে অ্যাক্সেস করব তাকে, সরি, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, হ্যাঁ, তো ম্যাক অ্যাড্রেস বলে, এটাকে বলে ম্যাক অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস।
ম্যাক অ্যাড্রেসটা কি, মিডিয়া, যেমন আমার একটা মোবাইল ফোন আছে, তো মোবাইল ফোনের একটা নির্দিষ্ট একটা আইডেন্টিফায়ার আছে।